সো আমরা ফিরে আসছি আজকে আমাদের ম্যাথমেটিক্যাল বায়োলজির এই যে মডেলটা শুরু করেছিলাম না লাস্ট ক্লাসে, সেটাকে শেষ করব। অর্থাৎ এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, যেটাকে আমরা বলে থাকি ম্যালথাসিয়ান গ্রোথ মডেল। আমি অলরেডি তোমাদের মডেলটা কিভাবে সেটা তৈরি করা হয়, তার মডেল অ্যানালিসিস মোটামুটি বলেছি, কিছুটা বাকি আছে, সেটা আজকে কমপ্লিট করে দেবো। এবং এখান থেকে যে টাইপের কোয়েশ্চেন্স আসে সেই টাইপের কোয়েশ্চেন্স সলভ করিয়ে দেবো, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইনক্লুডিং কমপ্লিট করিয়ে দেবো। তাহলে তোমাদের ম্যালথাসিয়ান মডেলটা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল বায়োলজিতে থ্রু আউট প্রত্যেকটা ক্লাসে এই মডেলই কিন্তু পড়তে হবে, অন্য কিছু নেই কিন্তু। মডেল আর মডেল অ্যানালিসিস, অনেক সময় মডেলের সলিউশন, অনেক সময় সেই মডেল দিয়ে প্রবলেম, অনেক সময় সেই মডেলের অ্যানালিসিস, ঠিক আছে? তাহলে এই পড়ার স্টাইলটা কিন্তু একই। অনেক সময় এই মডেল দিয়ে ডাইরেক্ট প্রবলেম দেবে, অঙ্ক দেবে, ঠিক আছে? সেই অঙ্ক সলভ করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, বা অনেক সময় মডেলকে আরো ফার্দার অ্যানালিসিস করতে বলবে। সেটা কিভাবে করা হয় সেটা আমাদের ইউনিট 2 তে শেখানো হবে, ঠিক আছে? চলো, তো আমি একবার লাস্ট ক্লাসটা তোমাদের সামনে আনতে চাই, যে কি পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে, একবার জাস্ট খুলে দেখাতে চাই যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একজন আছে প্রেরণা পুরী। প্রেরণা কে বলতো? আমি বুঝতে পারছি না এটা কে। প্রেরণা পুরী এটা কে? তুমি কে বলো? তুমি আমাদের গ্রুপে বোধহয় নেই খুব সম্ভবত, যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। দেখো, সো এই যে মডেলটা তোমরা দেখছো, আমরা প্রথমেই বলেছিলাম যে মডেল দু রকম, কন্টিনিউয়াস এবং ডিসক্রিট। কন্টিনিউয়াস কাকে বলে সেটাও বলেছি, ডিসক্রিট কাকে বলে সেটাও বলেছি। তুমি যে মডেলটা পড়ছো সেটা কন্টিনিউয়াস মডেল, তার কারণ হচ্ছে সেখানে ওভারল্যাপিং পপুলেশন আমরা দেখতে পাবো। এবার পপুলেশন গ্রোথ মডেল অনেক রকম হতে পারে। একরকম সিঙ্গেল স্পিসিস মডেল, যেখানে একটা পার্টিকুলার স্পিসিসের উপর আমরা চিন্তা ভাবনা করব। অর্থাৎ ধরো এই ম্যালথাস গ্রোথ মডেল যেটা তুমি পড়ছো, সেখানে আমরা কুকুর, বিড়াল এই জাতীয় মানে অ্যানিমালস এর স্পিসিসের জন্য আমরা মডেলটা করছি। তো এখানে সিঙ্গেল স্পিসিস মডেল, একটা পার্টিকুলার স্পিসিসের কথা ভেবে মডেলটা করা হচ্ছে। আর যদি কোনো একটা মডেলের মধ্যে মোর দ্যান ওয়ান স্পিসিসের মধ্যে ইন্টারঅ্যাকশন দেখানো হয়, মানে ধরো বাঘের সাথে হরিণ, ঠিক আছে, বা ধরো মানুষের সাথে গাছ, হোয়াটএভার ইট ইজ, ঠিক আছে, মানুষের সাথে মাছ, ঠিক আছে, এই ধরনের স্পিসিসের মধ্যে ইন্টার স্পিসিস ইন্টারঅ্যাকশন যদি কোনো মডেলের মধ্যে দেখানো হয়, তো সেখানে বলা হয় মাল্টিপল স্পিসিস মডেল। তুমি যে মডেলটা আজকে শেষ করবে আর কি, লাস্ট দিনে শুরু করেছিলে, অর্থাৎ ম্যালথাসিয়ান গ্রোথ মডেল, সেটা হচ্ছে একটা সিঙ্গেল স্পিসিস কন্টিনিউয়াস গ্রোথ মডেল। সিঙ্গেল স্পিসিস কারণ এখানে একটাই স্পিসিসের কথা চিন্তা করে মডেলটা তৈরি করা হচ্ছে। কন্টিনিউয়াস গ্রোথ মডেল কারণ এখানে যে গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ান জেনারেশন একসাথে আছে, ঠিক আছে? অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস মডেল, সেই জন্য আমরা বলছি সিঙ্গেল স্পিসিস কন্টিনিউয়াস গ্রোথ মডেল। মডেলটা অলরেডি এক্সপ্লেনেশন আমরা দিয়েছি, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম মডেল ইকুয়েশন পর্যন্ত। এই যে আমরা দা ম্যালথাস গ্রোথ ইকুয়েশন, এই যে n = n0 * e⁻ RT। আচ্ছা, আশা করছি এই পর্যন্ত সকলের ক্লিয়ার আছে ব্যাপারটা। আজকে আমি এর গ্রাফ ড্র করব, সেই কারণেই বারবার ধরে বলছি এই জায়গাটা আশা করছি সকলের কাছে ক্লিয়ার আছে, ঠিক আছে? বলো সুদীপ, পার্থ, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। শতদল? হ্যাঁ স্যার। আচ্ছা, শতদল, স্বপ্নীল, ক্লিয়ার তো? আমি সকলকে জিজ্ঞেস করছি না, যার প্রশ্ন থাকবে সে বলবে, ঠিক আছে? আমি আশা রাখবো যে যার ডাউট থাকবে, যার প্রশ্ন থাকবে, সে নিজে বলবে, তবেই কিন্তু তোমার পুরো পড়াটা সম্পূর্ণ হবে। আর যতক্ষণ তুমি তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে না, ততক্ষণ ইনকমপ্লিট থেকে যাবে। তাই জন্য বারবার বলছি, অবশ্যই অবশ্যই বলবে, ঠিক আছে? ওকে, চলো চলো, এবার আমরা কি করব জানো? এই যে গ্রোথ ইকুয়েশন, আমরা এটা কি বলেছি? ম্যালথাসের গ্রোথ ইকুয়েশন, ঠিক আছে? অর্থাৎ ইকুয়েশনটা কি ছিল? n of t = n0 * e⁻RT। n0 টা কি? n0 টা হচ্ছে n এর ভ্যালু at t = 0। যখন t এর ভ্যালু 0, তখন n এর ভ্যালু n0। আমাকে মেসেজ করছে রঞ্জন। কি মেসেজ করছো রঞ্জন? ঠিক আছে, তুমি জয়েন করে নাও, ফ্রি যেগুলো আছে জয়েন করে নেবে, মানে তোমার যেগুলো সাবজেক্ট আছে আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা। ওইটার পেমেন্ট এখনো রয়েছে? না রে বাবা, তুমি পাচ্ছ না খুঁজে, তোমাকে আমি পরে বলছি, ঠিক আছে? তুমি খুঁজে পাচ্ছ, তোমাকে দেখালাম যেটা ফ্রি আছে, ঠিক আছে? পরে আসছে, ওগুলো প্রিভিয়াস ইয়ারের কোর্স, আগের বছরের কোর্স। ওগুলো যেগুলো তুমি পাঠিয়েছো ওগুলো আগের বছরের কোর্স, মানে তোমার সিনিয়ররা যেগুলো পড়েছে ওগুলো পেড করা আছে। যেগুলো তোমাকে দেখালাম সেগুলো সব ফ্রি করা আছে, ঠিক আছে? যাই হোক, তবে আজকে কত তারিখ? আজকে তো তোমার 9 তারিখ খুব সম্ভবত। কালকের মধ্যে এগুলো সব ফ্রি থেকে পেড হয়ে যাবে, কারণ কালকের মধ্যে আমরা ফিস কমপ্লিট করব। যাদের যাদের ফিস বাকি আছে কালকের মধ্যে অবশ্যই সাবমিট করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে আমাদের ইকুয়েশনটা n = n0 * e⁻RT, এখানে আমরা কি বলছি? n of t অর্থাৎ নাম্বার অফ
ইন্ডিভিজুয়ালস। দেখো n অফ t টা আমরা কি বলেছিলাম একবার ছোট্ট করে যদি মাথায় রাখো জিনিসটা, আমরা বলেছিলাম যে ডেনসিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস অ্যাট টাইম t, অর্থাৎ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস প্রেজেন্ট পার ইউনিট এরিয়া ইন টাইম t, তাকে বলেছিলাম n অফ t, ডেনসিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, বা ডেনসিটি অফ দ্য পপুলেশন, ঠিক আছে। তার ভ্যালুটা পেয়েছি যেটা n অফ t ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার rt। n0 কি? n0 একটা কনস্ট্যান্ট। n0 এর ভ্যালু কত হতে পারে? n0 হচ্ছে যখন t ইকুয়াল টু 0 তখন ডেনসিটি অফ দ্য পপুলেশন। ডেনসিটি অফ দ্য পপুলেশন কথাটার মানেটা কি? ইউনিট এরিয়াতে কতজন প্রেজেন্ট আছে, একক এরিয়াতে কতজন রয়েছে, তাকে বলে ডেনসিটি, ঠিক আছে। একক এরিয়া মানে ধরো আমি বললাম যে 1 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে ওই পার্টিকুলার পপুলেশন, ধরো কথার কথা আমি ডগের পপুলেশনের কথা চিন্তা করে একটা মডেল করছি, তো আমি বললাম যে 1 বর্গ কিলোমিটারের মধ্যে পার্টিকুলার ডগ পপুলেশনে কতগুলো মেম্বার প্রেজেন্ট রয়েছে, বুঝতে পারলাম, ঠিক আছে, এট টাইম t, তাকে আমরা বলছি n অফ t। তো এবার তোমার প্রশ্ন খুব স্বাভাবিক, ন্যাচারাল একটা কোশ্চেন আসাটা, মাথায় একটা কোশ্চেন আসা খুব স্বাভাবিক, যে এই যদি আমাদের ইকুয়েশন হয় যে n অফ t ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার rt, অর্থাৎ t টাইমে পপুলেশনের ডেনসিটি অর্থাৎ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট পার ইউনিট এরিয়া, সেটা একটা কনস্ট্যান্ট ইনটু e টু দি পাওয়ার r ইনটু t, তাহলে এইটা একটা এমন একটা ইকুয়েশন দিয়েছে যেটা অ্যাকচুয়ালি একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বোঝাচ্ছে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল কার্ভের ইকুয়েশন বোঝাচ্ছে, ঠিক আছে। এখান থেকে এই এক্সপোনেনশিয়াল কার্ভের ইকুয়েশনের জন্যই এই মডেলের নামকরণ হয়েছে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, অর্থাৎ যে মডেলের গ্রোথ ইকুয়েশনটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশনকে ফলো করে তাকে বলে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, ঠিক আছে। আর এই মডেলটা আবিষ্কার করেছিলেন আমাদের ম্যালথাস, সেই জন্য একে বলা হয় ম্যালথাস গ্রোথ মডেল বা ম্যালথাসিয়ান গ্রোথ মডেল, ডিউ টু দ্য অনার অফ ম্যালথাস। রেডি? চলো এবার আমরা কি করব জানো তো, আমরা না একটু হালকা করে গ্রাফটা ড্র করব, এই মডেলের মডেল গ্রাফ ড্র করব। কোন মডেলের মডেল গ্রাফ কথাটার মানে কি? তুমি দেখো একটা মডেল কিসের জন্য তৈরি করা হয়? পপুলেশন মেজার করার জন্য, যে আচ্ছা টি টাইমে ওই পার্টিকুলার স্পিসিসের কতজন মজুদ রয়েছে অর্থাৎ কতজন প্রেজেন্ট রয়েছে, এটা মেজার বা এটা ক্যালকুলেট করার জন্যই তো আমরা গ্রাফটা ড্র করি কি না, বলো কি ঋতুশ্রী? বেশ, তাই যদি হয় তাহলে আমাদেরও দেখতে ইচ্ছা করবে যে ঠিক কতজন মেম্বার আমাদের পপুলেশনের মধ্যে রয়েছে টি টাইমে, এবং সেটাকে আমরা ছবির আকারে দেখতে চাইবো, কারণ ছবি দিয়ে দেখলে তাড়াতাড়ি বুঝতে পারবো যে তার সংখ্যাটা কিভাবে বাড়ছে বা কমছে। সেই সব কিছু দেখার জন্য আমরা যেটা ড্র করব সেটা হচ্ছে গ্রাফ অফ দিস মডেল, ঠিক আছে। তবে গ্রাফ ড্র করার আগে কয়েকটা কথা আমার না বললেই নয়। প্রথমত আরটা ছিল ইন্ট্রিনসিক গ্রোথ রেট, তারপরে হলো ডিএনডিটি। ডিএনডিটি হচ্ছে রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন, ঠিক আছে। অ্যাকচুয়ালি পপুলেশন বলে ছেড়ে দেওয়াটা উচিত নয়, এটা কথায় মানে এমনি উপর দিয়ে বলে দেওয়া হয়। অ্যাকচুয়ালি পপুলেশন ডেনসিটি, রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন ডেনসিটি, তবে এটা পারফেক্ট হয়। আমি শুধু পপুলেশন বললে কথাটা ঠিক পারফেক্ট হয় না, বুঝলে কথাটা? আমি যদি বলি রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন ডেনসিটি তবে একদম পারফেক্ট বলা হয়, ঠিক আছে। আর 1/n ডিএনডিটি এটা কি হলো? এটা কিন্তু আর ডেনসিটি ফেনসিটি আসে না, ঠিক আছে। এটা হচ্ছে পার ক্যাপিটা গ্রোথ রেট, এটা এরকমই আছে। আর এখানে ডেনসিটি কথাটা বললে তবে পারফেক্ট বলা হয়, সেই জন্য আমি তোমাদের ডেনসিটি কথাটা বলতে বলবো, ঠিক আছে। না বললে অবশ্য কেউ যে কেটে দেবে তা নয়। হ্যাঁ বলো। বলছি পপুলেশন বাড়লে পপুলেশন ডেনসিটি তো বাড়বেই, মানে এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই, পপুলেশন বাড়লে পপুলেশন ডেনসিটি তো বাড়বেই। ধরো আগে 1 বর্গ কিলোমিটারে 200 জন ছিল, তাহলে ডেনসিটি কত ছিল? 200/1 বর্গ কিলোমিটার, 1 স্কয়ার কিলোমিটার। এখন সেখানে 400 জন এসেছে, তো ডেনসিটি তো বাড়বেই, ঠিক আছে কি? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। এবার দেখো, যাই হোক এখানে ডেনসিটি কথাটা না লিখলেও খুব বড় ভুল নয়, লোকজন এটা লেখে না, এটা তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে। মানুষজন এটা ডেনসিটি কথাটা সাধারণত লেখে না, তারা সাধারণত এমনি লিখে দেয় রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন, দ্যাটস ইট। ওকে, যাই হোক কয়েকটা জিনিস মাথায় রাখো। আর মানে হচ্ছে b - d, যেটাকে আমরা বলেছি ইন্ট্রিনসিক গ্রোথ রেট। ওদিকে b টাকে আমরা কি ধরেছিলাম? b টাকে আমরা ধরেছিলাম, এই যে দেখো, b টাকে আমরা ধরেছিলাম যে অ্যাভারেজ পার ক্যাপিটা বার্থ রেট অফ দ্য পপুলেশন, ডি টাকে আমরা ধরেছিলাম অ্যাভারেজ পার ক্যাপিটা ডেথ রেট অফ দ্য পপুলেশন, ঠিক আছে। এবার আমি একটা কথা বলো, যদি বার্থ রেট ডেথ রেটের থেকে বেশি হয়
অর্থাৎ বিটা ডি এর থেকে বড় হয় তাহলে আর হবে পজিটিভ, আর যদি বার্থ রেট ডেথ রেটের থেকে কম হয় অর্থাৎ বিটা ডি এর থেকে ছোট হয় তাহলে আর হবে নেগেটিভ। ঠিক বলছি আমি? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, এই এক্সপোনেনশিয়াল কার্ভে তাহলে এখানে e টু দি পাওয়ার rt, ধরো কথার কথা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো r এর ভ্যালু 2 আসলো, তাহলে r এর ভ্যালু 2 আসলে মানে e টু দি পাওয়ার 2t, তাহলে n0 তো একটা কনস্ট্যান্ট, তার সাথে তো খুব বিশাল ঝামেলার কিছু নেই, তার ভ্যালুটা আমাকে ফিক্সড একটা ভ্যালু থাকবে, সুতরাং সেটা নিয়ে হেডেক নিয়ে লাভ নেই। আমি e টু দি পাওয়ার rt এর কথা ভাবছি, r এর ভ্যালু যদি 2 হয় তাহলে ফাংশনটা দেখতে e টু দি পাওয়ার 2t, r এর ভ্যালু যদি 3 হয় e টু দি পাওয়ার 3t, r এর ভ্যালু যদি শুধু 1 হয় তাহলে e টু দি পাওয়ার t, r এর ভ্যালু ফ্র্যাকশনও আসতে পারে, সেটা কোনো হেডেকের ব্যাপার নয়, ঠিক আছে। বাট r এর ভ্যালু নেগেটিভ হলে এই জায়গাটা কিন্তু e টু দি পাওয়ার -t বা e টু দি পাওয়ার -2t, -3t, -4t এরকম টাইপের দেখতে হবে, টাইপটা বুঝো, ঠিক আছে, ফিল করো জিনিসটাকে। তাহলে দেখো দু রকম ভ্যালু আসতে পারে, মানে দু রকম দেখতে, দু রকম গ্রাফ আসতে পারে। একটা হচ্ছে e টু দি পাওয়ার t টাইপের গ্রাফ। একটু গ্রাফটা আমাকে বলতে পারবে তোমরা কেউ, যে আমি যদি তোমাকে বলি যে আমাকে একটু গ্রাফ অফ e টু দি পাওয়ার rt, শুধু গ্রাফ অফ e টু দি পাওয়ার rt, বা ঠিক আছে চলো n0 e টু দি পাওয়ার rt, বা আরেকটু ভালো করে লিখি n of t equals to n0 e টু দি পাওয়ার rt, এর গ্রাফটা কেমন হবে তোমাদের ধারণা কি বলে? আমি একটু তোমাদের থেকে শুনতে চাই, তোমাদের একটু নিজেদের মনের কথা একটু খুলে বলো, কেমন হবে এর গ্রাফটা, কেমন তাকে দেখতে হবে? স্যার যদি r পজিটিভ হয় তখন একটা n0 পয়েন্ট থেকে স্টার্ট করবে, করে একেবারে উপরে ইনফিনিটি অবধি উঠে যাবে। আচ্ছা, আর যদি r নেগেটিভ হয় গ্রাফ এরকম হয়। বেশ ঠিক আছে, আমাদের ঠিক আছে, আমি তাহলে ই এর গ্রাফ থেকে আসি, তোমাদের বলতে সুবিধা হবে, আমারও ডিসকাস করতে সুবিধা হবে, ঠিক আছে। আমি একটু ওপেন ডিসকাশন চালাই, চলো, মানে তোমাদের সাথে কথা বলতে বলতে পড়াবো, ঠিক আছে। চলো বলো তো e টু দি পাওয়ার t এর গ্রাফ কেমন? আমি যদি বলি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার t, y বলছি, y না বলে n ও বলতে পারো, এটা t অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, চলো বলো তো কেমন হবে, বলো 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 বলো, নিজেরা পার্টিসিপেট করো, তবে কিনা মজা আসবে, তবে কিনা সাবজেক্ট বুঝতে পারবে, বলো কেমন এই গ্রাফটা, কেমন y ইকুয়ালস টু e টু দি পাওয়ার t, কেমন তাকে দেখতে? কি সুদীপ, কেমন দেখতে? আদার্স বলো কি হলো e টু দি পাওয়ার t, মানে হ্যাঁ বলো। ওই y এর নেগেটিভ দিক থেকে স্টার্ট হয়ে ওই মানে কার্ভ হয়ে উপরের দিক থেকে একটু মানে সরি x এর y বলছি। হ্যাঁ ঠিক আছে, মানে এই রকম গ্রাফ হয়, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এদিকে কি হয়, এদিকে অ্যাকচুয়ালি অ্যাসিম্পটোট টু দিস হরিজন্টাল অ্যাক্সিস, মানে হাইটটা টেন্ডস টু 0, বোঝো কথাটা, এখানে যত যাবে তত এই অ্যাক্সিসের কাছে আসবে, তার মানে অ্যাকচুয়ালি এই যে হাইটটা, হাইট মানে গ্রাফের যে হাইট যেটাকে বলে, ধরো এই পয়েন্টে হাইট, এই পয়েন্টে হাইট, এই পয়েন্টে হাইট, এইদিকে হাইটটা টেন্ডস টু 0, আচ্ছা এদিকে হাইটটা টেন্ডস টু ইনফিনিটি। This is exponential curve y equals to e to the power t. Now আবার আমি তোমাকে প্রশ্ন করব, এটা তো y equals to e to the power t বুঝলাম, ঠিক আছে চলো, ভেরি গুড, তোমরা অনেক হয়তো ভাবনা চিন্তা করেছো অনেকে, কিন্তু সবাই বলনি, কিন্তু এবার আমি চাইবো যে এবারটা অন্তত সবাই বলো, ঠিক আছে। চলো আমার নেক্সট প্রশ্ন তোমাদের কাছে, y equals to e to the power minus t কেমন হবে? এটা y অ্যাক্সিস, এটা t অ্যাক্সিস, এবার বলো দেবশ্রী, বলো বলো কি হলো? স্যার উল্টো দিকটা হবে, উল্টো দিকটা দিয়ে হবে, কিন্তু আস্তে আস্তে মিশবে না, জাস্ট এখানটা আগে দিয়ে প্যারালাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাকে একটু টেকনিক্যালি বলছি, আমি একটু অন্যভাবে বলছি, তোমরা যেটা বললে ঠিক আছে ফাইন, নো প্রবলেম। y equals to e to the power minus t, এই গ্রাফটার অ্যাকচুয়ালি কেমন আসবে সেটা জানতে গেলে কিছুই না, তুমি y অ্যাক্সিসটাকে একটা মিরর ভাবো, আয়না ভাবো, ঠিক আছে, আয়না ভেবে এই পার্টের রিফ্লেকশন এদিকে নাও, আবার এই পার্টের রিফ্লেকশন এদিকে নাও, মানে নরমালি y equals to e to the power t গ্রাফটা হয় এরকম, ঠিক আছে। এবার এইটাকে তুমি মিরর ভাবো, মিরর মানে আয়না ভাবো এটাকে,
এই পার্টের রিফ্লেকশন এদিকে নাও, তার মানে এরকম গ্রাফ যাবে। আবার এই পার্টের রিফ্লেকশন এদিকে নাও, তার মানে এরকম চলে যাবে। বুঝেছো সুদীপ? বলো। ক্লিয়ার? এটা মনে রাখার সহজ উপায়, ঠিক আছে? বা এটা একটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ বলতে পারো। আমি ডাইরেক্ট গ্রাফটা ড্র করতেই পারতাম, তাতে কোনো সমস্যা নেই। চলো ডাইরেক্টলি ড্র করছি। y = e⁻ - t। ওই একই হিসাব, ওদিকে অ্যাসিম্পটোট হয়ে যায়, ঠিক আছে? ওকে। আর এদিকে টেন্ডস টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি নয় কিন্তু টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা এরকম কেন হয়? এর রিজনটা কি? প্রথমত এক্সপোনেনশিয়াল গ্রাফ ইজ আ স্মুথ গ্রাফ। স্মুথ মানে হলো ডিফারেন্সিয়েবল ফাংশন, ঠিক আছে? দ্বিতীয়ত এক্সপোনেনশিয়াল গ্রাফ ইজ কন্টিনিউয়াস। ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে অবভিয়াসলি, ঠিক আছে? তৃতীয়ত e⁻t এর যদি তুমি লিমিট নাও as t tends to infinity, লিমিটটা হয় ইনফিনিটি। আর e⁻t এর লিমিট যদি নাও as t tends to -infinity, লিমিটটা হয় 0, ঠিক আছে? সেই কারণে গ্রাফটা কিন্তু এরকম দেখতে হয়। নাও আমার পরের প্রশ্ন হচ্ছে e⁻2t এর গ্রাফ কেমন হবে? দেখো আমি এরকম ধরনের মানুষ যে তোমাকে জ্ঞান দেওয়ায় বেশি বিশ্বাস রাখি না। অনেক টিচার আছে যারা তোমাকে পড়িয়ে দিয়ে চলে যাবে, জিনিসটা বলে দিয়ে চলে যাবে, জ্ঞান দিয়ে চলে যাবে। আমি বিশ্বাস রাখি তোমার থেকে জ্ঞানটা বার করে নেওয়ায়। তাই তোমাকে উত্তর দিতে হবে। যদি তুমি উত্তর দাও তবেই তুমি শিখবে, ঠিক আছে? বলো e⁻2t এর গ্রাফ কেমন হয়? বলো। স্যার এই কার্ভটা আরো স্টিপ হয়ে যাবে। 2t বলছেন তো? 2t e⁻2t। বলো একটু ভালো করে বলো, কোন কার্ভটা আরো স্টিপ হয়ে যাবে বলো। আমি এটাকেই ঠিকঠাক করছি আর কি, তুমি বলো। স্যার এই যে এই কার্ভটা একটু স্টিপ হয়ে যাবে, আর এটা এই যে পয়েন্টটা মিট করছে এটা 2 হবে। এক সেকেন্ড, যে পয়েন্টটা মিট করছে মানে একটু খুলে বলো, তোমার কথাটার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, একটু ভালো করে বলো। মানে এই যে কার্ভটা যে পয়েন্টটা y অ্যাক্সিসকে কাট করছে এটা 2 পয়েন্ট হবে। হ্যাঁ আচ্ছা, এই পয়েন্টটা কত ছিল? এই পয়েন্টটা কত ছিল? 1 ছিল। আর ছিল। ওহো, তুমি গ্রাফটা দেখো, আমি তো কার গ্রাফের কথা বলছি। হ্যাঁ সরি 1 ছিল। 1 ছিল, এই হাইটটা ছিল 1, ঠিক আছে? অর্থাৎ এই পয়েন্টের কোঅর্ডিনেট ছিল 0,1। তুমি বলছো 2 হয়ে যাবে, ঠিক বললে কথাটা? না, কেন 2 হবে? কেন 2 হবে না তো? 1ই থাকবে, 1 ছিল 1ই থাকবে, 2 হবে না। কি বলবে বলো? কে বলবে যে e⁻2t এর গ্রাফ কেমন হবে? e⁻t এর গ্রাফ তো এরকম, e⁻2t এর গ্রাফ কেমন হবে কে বলবে বলো? আরো মানে বেন্ড হবে না, এত বেন্ড হবে না, আরো y এর কাছাকাছি চলে আসবে। আরো y এর, আমি একটুখানি এটাকে উপরে তুলে দিলাম কারণ বড় শর্ট জায়গা তো একটুখানি প্রবলেম হচ্ছে আর কি ছবিটা রাখতে, একটু উপরে তুলে দিলাম, ঠিক আছে? আচ্ছা না, আলাদা করে ড্র করি, ছাড়ো এটা। সেম ড্র করব, জাস্ট আমি একটু সরিয়ে ড্র করব যাতে ছবিটা দেখা যায় ভালো করে। চলো, হ্যাঁ এবার কি বলছিলে বলো বলো। এটা ওই স্টিপ হয়ে যাবে, মানে এই দিকের যে কার্ভগুলো, মানে কার্ভটা আছে ওটা y এর দিকে, মানে y অ্যাক্সিস এর দিকে একটু বেন্ড হয়ে যাবে আরো। আচ্ছা, তার মানে বলছো এইটা y অ্যাক্সিস এর দিকে এরকম বেন্ড হয়ে যাবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ মানে আরো y এর দিকে বেন্ড হয়ে যেতে হবে, কেন এক্সপোনেন্ট মানে 2 পাওয়ারটা 2 হয়ে গেছে, তাহলে আরো গ্রো করবে ওই দিকে। মানে তুমি এরকম বলতে চাও নাকি নিচের দিকে যাবে? কোনটা হবে, উপরেরটা না নিচেরটা? e⁻2t না স্যার, উপরেরটাই উপরেরটা হবে। আচ্ছা ফাইন, এদিকে কি হবে? এদিকে তো কিছু হবে, এদিকে কি হবে? তো এটা তাড়াতাড়ি না বুঝতে চাই। হ্যাঁ হ্যাঁ, x অ্যাক্সিস এর দিকে ওই গ্যাপটা কমে যাবে। কমে যাবে, রাইট। তার মানে e⁻2t এর গ্রাফ দেখো হাতে আঁকছি, বেঁকে যাবেই, অবভিয়াসলি বাঁকা
না আঁকলে বরঞ্চ অদ্ভুত ব্যাপার হবে, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। চেষ্টা করছি যতটা স্ট্রেট করা যায়। দেখো দেখে গেল, ঠিক আছে। চল মোটামুটি মোর অর লেস, ঠিক আছে। এটা হচ্ছে y equals to e to the power 2t। আচ্ছা, y equals to e to the power half t 1/2t। আমি এটা একবার ড্র করি, তোমরা ততক্ষণ ভাবো। বলো y equals to e to the power half t কেমন হবে? স্যার তাহলে ওটা t এর দিকে স্যার মানে y অ্যাক্সিস থেকে দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে যেটা আগেরবার 2t এর জন্য হয়েছিল তার অপোজিটটা হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা y equals to e to the power half t। ঠিক আছে রঞ্জন, ঠিক আছে তো? Yes, sir. Very good. So now my question is y equals to e to the power minus 2t কেমন হবে? বলো। কার্ভের নিচে কি হবে? মানে এদিকে উপরে না এদিকে? বলো বলো কি বলছো ঋতুশ্রী, একবার বলো। না নিচে দিকে আর 2t রিফ্লেক্ট হবে। রিফ্লেক্ট হবে, তো আমি রিফ্লেক্টে যাচ্ছি না, আমাকে বলো এখানে আমি কোনটা ড্র করব? উপরের এখানে ড্র করব না নিচে ড্র করব? নিচে স্যার। এক সেকেন্ড, ঋতুশ্রী কি বলছিলে বলো? উপরে ড্র করব না নিচে? এই জায়গায় লেফট সাইডে বলো কি বলছো বলো। কোন জায়গাটা ড্র করব? উপরে না নিচে? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, বেশি সময় নেই বেশি সময় নেই, পড়তে হবে মেন জিনিসটা। এগুলো তো বাচ্চাদের জিনিস, এগুলো আমরা 11-12 শিখেছিলাম। তোমাদেরকে যেটা এখন শেখাচ্ছি না, আমরা সেটা 11-12 শিখেছিলাম। এটা বাচ্চাদের জিনিস। বলো তাড়াতাড়ি বলো, কোথায় হবে? ওরে বাবা, বলো বলো বলো। উপরে। ওপরে হবে তো, বাঁদিকে ওপরে, ডান দিকে নিচে। y equals to e to the power minus 2t, ঠিক আছে ওকে। আর y equals to e to the power minus half t মানে বুঝতেই পারছো। আমরা যখন তোমাদের বয়সে পড়তাম না, যদি গ্রাফের কনসেপ্ট ক্লিয়ার না থাকতো না, আমাদেরকে রীতিমতো গালাগাল দিত, ঠিক আছে। যেখানে আমরা অঙ্ক করতে যেতাম, যদি গ্রাফের কনসেপ্ট ঠিক না থাকতো রীতিমতো গালাগাল দিত। তোমরা তো সেই গালাগাল খাওনি, ঠিক আছে। খেলে আজকে এই অবস্থা হতো না তোমাদের গ্রাফে। গ্রাফে কেন কাঁচা থাকবো আমি? আমি ম্যাথস পড়ছি। আচ্ছা ম্যাথস পড়া ছেড়ে দাও, তুমি কি জানো তোমাকে যে কোনো প্রবলেম ডিপলি সলভ করতে গেলে সেই প্রবলেমের কনসেপ্ট গ্রাফ থেকে আনতে হয় ম্যাক্সিমাম টাইম। তো তুমি গ্রাফে কেন কাঁচা থাকবে? তাহলে ম্যাথস পড়ার তোমার সার্থকতাটা কোথায়? কোথায় তুমি ম্যাথস পড়ছো? কেন ম্যাথস পড়ছো গ্রাফে যদি কাঁচা থাকবে? ঠিক আছে। আর এই গ্রাফগুলো তো স্ট্যান্ডার্ড গ্রাফ, e to the power 2t, e to the power minus 2t, e to the power half t, e to the power minus half t, 2, 3, 5 যা খুশি বসাও, একই রকম গ্রাফ হয়, তো স্ট্যান্ডার্ড গ্রাফ। এই গ্রাফ যদি ভুলে যাই বা এই গ্রাফ যদি না জানি, তাহলে কঠিন গ্রাফ আমি ড্র করবো কি করে? যেখানে দুটো তিনটে ফাংশন কম্বাইন করা থাকবে, e to the power 2t plus sin t, আমি তো গ্রাফ ভাবতেই পারবো না। তখন কি হবে? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে একটু অভ্যাসের মধ্যে আনতে হবে, ঠিক আছে। ওই মুখস্থ বিদ্যা চলবে না। মুখস্থ করে যা দিন কাটিয়েছো, এই যে তোমার 4টে সেমিস্টার যদি মুখস্থ করে কাটিয়ে থাকো, তাহলে ভুলে যাও সেটা। আর না হলে আমার সাথে তোমার সিস্টেম মিলবে না যদি মুখস্থ করে কাটিয়ে থাকো, ঠিক আছে। না আমি নিজে মুখস্থ করি, না আমি কাউকে মুখস্থ করার সুযোগ দিই। বুঝতে পারলাম?
পরীক্ষার জন্য রিভাইজ করে সাবজেক্টটাকে মাথায় রাখতে হবে, সেসব ঠিক আছে, কিন্তু জিনিসটা না বুঝে মুখস্থ করে চলে গেলাম, এটা আমার দ্বারা, আমি যিনি করাবেন তাকেও গাল দেব, যে করবে তাকেও গাল দেব। বুঝতে পারলাম? চলো আচ্ছা, এবার যেটা আসছি শোনো, তাহলে বুঝতে পারছো যে এখানে আর এর, আচ্ছা ও ভালো কথা, আরেকটা জিনিস বলা হলো না, n0 দিয়ে দেখো আর এর ভ্যালু কি হবে, পজিটিভ, নেগেটিভ, জিরো, তার উপর দেখো আর এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে তো এক্সপোনেনশিয়াল পার্টটা চলেই যাবে, সুতরাং জিরো সাধারণত হয় না, ঠিক আছে, বার্থ রেট ডেথ রেট সেম হয়ে গেলে এই সাধারণত এই সিচুয়েশন আসে না। যাই হোক, তো আর এর ভ্যালু পজিটিভ নেগেটিভ কি হবে তার উপর ডিপেন্ড করছে গ্রাফটা কেমন হবে। আর এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এটা মাইনাস হাফ টি, আর এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে গ্রাফটা এরকম দেখতে হবে, এরকম টাইপ, এই তিন রকমের মধ্যে এক রকম হবে, ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম? মানে এখানে আমি 2 1 আর হাফ দিয়ে করেছি, তোমার ওটা 1/3 আসতে পারে, 2/3 আসতে পারে, যাই হোক ব্যাপারটা এরকমই হবে, ব্যাপারটা সবসময় এরকমই হবে। আর আর এর ভ্যালু যদি নেগেটিভ হয় ব্যাপারটা সবসময় এরকমই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যখন n0 দিয়ে মাল্টিপ্লাই করব কি হবে? কিচ্ছু না ব্যাপারটা, তুমি যখন গ্রাফটা n0 দিয়ে মাল্টিপ্লাই করবে, এই পয়েন্টের হাইট তোমরা বলেছিলে 1, এই যে পয়েন্টটা এর হাইট বলেছিলে 1, শুধু হাইটটা বেড়ে যাবে, মানে গ্রাফটা উপর দিকে উঠে যাবে, ঠিক আছে, n0 তো পজিটিভ, n0 তো নেগেটিভ হতে পারবে না, তো এই হাইটটা বলেছিলে 1, এই হাইটটা বেড়ে গিয়ে n0 হয়ে যাবে, মানে গ্রাফটাকে কেউ যেন ঠেলে প্যারালালি তুলে দিচ্ছে, মানে দু হাত দিয়ে ধরে ঠেলে তুলে দিচ্ছে। কতটা তুলে দিচ্ছে? সেম একই যে গ্রাফ ছিল সেটাকে জাস্ট ধরে উপরে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, কতটা, যাতে হাইটটা n0 হয়ে যায়, দ্যাটস ইট, ঠিক আছে, হলো? আচ্ছা, ঠিক আছে, এবার আমি কিছু প্রবলেমসে চলে আসছি, আগে কিছু কোয়েশ্চেন্স আছে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স, করানোর পর প্রবলেমসে চলে আসবো। চলো দেখো, তো আমাকে বলছে ম্যালথাস গ্রোথ মডেলকে একটা সিঙ্গেল লাইনে ডেসক্রাইব করো। অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন্স আসে, শর্ট নোট, রাইট এ শর্ট নোট, ছোট, আমি টিকা লেখো বাংলায় বলে যেটাকে, রাইট এ শর্ট নোট অফ ম্যালথাস গ্রোথ মডেল, 2 মার্কস দিয়ে দিল, ঠিক আছে, ওকে। তখন তোমাকে এক লাইন বা দু লাইনে ডেসক্রাইব করতে হবে, মডেল ইকুয়েশনটা লিখতে হবে, মডেল গ্রাফটা ড্র করতে হবে, ঠিক আছে, ওকে। শুধু মনে রেখো মডেল গ্রাফ ড্র করার সময় একটু সাবধান থেকো, আমি তো ড্র করলাম না, একটু ড্রটা করে দেবো, চাপ নেই, ঠিক আছে, চলো ড্রটা করেই দিই। দুটো গ্রাফ হবে একসাথে, ঠিক আছে, ম্যালথাস গ্রোথ মডেলের যখন তুমি মডেল গ্রাফ করছো তখন দুটো গ্রাফ একসাথে ড্র করতে হবে। কেন দুটো গ্রাফ বলছি, ঠিক আছে, বলছি। একটা গ্রাফ হচ্ছে যেখানে তুমি দেখাবে তোমার আর এর ভ্যালু পজিটিভ, আর একটা গ্রাফ যেখানে তুমি দেখাবে তোমার আর এর ভ্যালু নেগেটিভ। বারবার বলছি জিনিসটাকে ভালো করে বুঝে নেবে, ঠিক আছে, না আমি নিজে মুখস্থ করেছি, না কেউ মুখস্থ করলে আমি সহ্য করতে পারি, ঠিক আছে, মানে তখন দেখবে রীতিমতো ঝাড় খাচ্ছ যদি মুখস্থ করার চেষ্টা করো। মুখস্থ তো পরীক্ষার জন্য রিভাইজ করে করে রেডি করতে হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু ওই না বুঝে মুখস্থ করে নিলাম তারপর মুখস্থ বলে দিলাম, ম্যাথস পড়তে এসছে কেন, হিস্ট্রি পড়ো, ইতিহাস পড়ো, ঠিক আছে। চলো, আর পজিটিভ কেস হচ্ছে আর পজিটিভ, আর কেস হচ্ছে আর নেগেটিভ। দেখো আর পজিটিভ কেস মানে গ্রাফটা এই টাইপের হবে, কিন্তু হাইটটা 1 থাকবে না, বেড়ে যাবে, বেড়ে গিয়ে n0 হবে, বাকি গ্রাফ এরকমই হবে, ঠিক আছে। তাহলে তোমার n ভার্সেস t এর গ্রাফ, আগে যেমন y ভার্সেস t করেছি, অ্যাকচুয়াল গ্রাফটা তো n ভার্সেস t এর হবে, তাই না? তাহলে এখানে t অ্যাক্সিস, এখানে n অফ t অ্যাক্সিস, এখানে t অ্যাক্সিস, এখানে n অফ t অ্যাক্সিস। তুমি আর পজিটিভের জন্য করছো কেসটা, তাহলে গ্রাফ দেখতে হবে এরকম। একটা গ্রাফই ড্র করো, চাপ তো নেই, তুমি কেন একাধিক গ্রাফ ড্র করবে? তবে ড্র করার আগে সাবধান, কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যেমন আমি ড্র করছি তুমি দেখলেই বুঝতে পারবে। এই যে আমি গ্রাফটা ড্র করলাম, এই পার্টটা দেখো ডটেড ড্র করেছি, ডটেড, এই জায়গায় লিখে দেবো n0, মানে এই হাইটটা হচ্ছে n0। এখানে ডটেড কেন ড্র করেছি সেটা তুমি ভাববে, আমি তোমার থেকে আনসার চাইবো, আগে ওটা কমপ্লিট করি আমি। আচ্ছা, যখন তুমি আরটা নেগেটিভ নিয়েছো তখন গ্রাফ এরকম দেখতে হবে, ড্র করে দাও, শুধু হাইটটাকে খেয়াল রেখো কি দিতে হবে। এখানেও দেখো, কায়দাটা ভালো করে খেয়াল করো,
n0, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে কেন আমি এই পার্টে ডটেড করেছি, কেন আমি এই পার্টে ডটেড করেছি? কারণ টাইম তো নেগেটিভ হতে পারে না, ওই পার্টটা নিয়ে কি করব? একদমই তাই। এই পার্টটা রিয়েল পার্ট নয়, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি মানে যেটা কল্পনা করা হয়, এর মানে কমপ্লেক্স নয়। ইমাজিনারি মানে কাল্পনিক, ঠিক আছে? এই পার্টটা কাল্পনিক, মানে এই পার্টটা অ্যাকচুয়ালি ইজ নট এ পার্ট অফ ম্যালথাস গ্রোথ মডেল, বা এই পার্টটা ইজ নট এ পার্ট অফ ম্যালথাস গ্রোথ মডেল। তাহলে অ্যাকচুয়ালি ম্যালথাস গ্রোথ মডেল কোথা থেকে স্টার্ট হচ্ছে? এখান থেকে, যখন এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ দ্য পপুলেশন ডেনসিটি, আর এটা হচ্ছে ধরো আমি যেকোনো একটা আরবিটারি টাইম টি নিলাম, ধরো এখানে একটা আরবিটারি টাইম টি নিলাম, ঠিক আছে? সেই টাইমে পপুলেশন ডেনসিটি হচ্ছে এইটা, মানে এটা যদি তুমি টি বলো তাহলে এই হাইটটা হচ্ছে n অফ টি, এটা হচ্ছে এই হাইটটুকু হচ্ছে n অফ টি, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন ডেনসিটি, তারপর আস্তে 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 পপুলেশন ডেনসিটিটা কমছে। কখন? যখন r-টা লেস দ্যান 0। আর কে তুমি কি বলেছিলে, কেন r-টা নেগেটিভ হলে কেন ওটা কমে? r-টাকে তুমি বলেছিলে ইন্ট্রিনসিক গ্রোথ রেট, তার কাজটা এবার তুমি ফিল করবে। এই যে r-টাকে বলেছিলে ইন্ট্রিনসিক গ্রোথ রেট মানে ব্যালেন্সড গ্রোথ রেট, মানে সবকিছু কেটে কুটে যেটা পড়ে থাকছে, সেই ইন্ট্রিনসিক গ্রোথ রেট যদি নেগেটিভ হয় তাহলে শুরুর পপুলেশন থেকে আস্তে আস্তে পপুলেশনটা কমতে 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 জিরোর দিকে চলে যায়। কিন্তু যদি ইন্ট্রিনসিক গ্রোথ রেট পজিটিভ হয়, যদি ইন্ট্রিনসিক গ্রোথ রেট পজিটিভ হয় তাহলে এটা ইনিশিয়াল পপুলেশন থেকে আস্তে আস্তে বাড়তে 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 ইনফিনিটি হয়ে যায়। দেখো মডেলটা ক্লিয়ার হলো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, কে? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে তুমি তোমার নাম, কলেজ, সেমিস্টার লিখে পাঠাও, আর লিখে দেবে যে মাইনর লিখে দেবে, ঠিক আছে? ম্যাথে মাইনর লিখে দেবে। তাহলে একটু পরে তোমায় করতে হবে, কারণ ক্লাসের মধ্যে আছি তো, একটু পরে করতে হবে। মানে ধরো মোটামুটি 10:30, 10:30, ঠিক আছে? চলো, হ্যাঁ, এবার শোনো ভালো করে, দেখো তাহলে এটা হলো অ্যাকচুয়ালি অরিজিনাল গ্রাফটা, মানে গ্রাফগুলো কিন্তু এই গ্রাফগুলো ডেমোগ্রাফ, এগুলো বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। এটা তোমার ম্যালথাসের গ্রাফ নয়, ম্যালথাসের অরিজিনাল গ্রাফ মানে এই ইকুয়েশনের যে গ্রাফ nt = n0e⁻rt, তার গ্রাফ আইদার এটা অর এটা, অ্যাকর্ডিং টু r পজিটিভ বা r নেগেটিভ। তাহলে আমি এর গ্রাফ ইকুয়েশনটা লিখে দিচ্ছি, n of t = n0e⁻rt। ঠিক আছে, হলো? এইবার দেখো, তুমি ম্যালথাস গ্রোথ মডেল যখন পড়ে ফেললে, তার গ্রাফ যখন দেখে ফেললে, এবার তোমার কাছে প্রশ্ন কি রকম আসতে পারে? একটা ধরো প্রশ্ন আসলো, রাইট এ শর্ট নোট অফ ম্যালথাস গ্রোথ মডেল বা এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল। তো সেক্ষেত্রে তুমি কি লিখবে? ম্যালথাস গ্রোথ মডেল বা এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলকে এক লাইন দু লাইনে ডেসক্রাইব করবে, যেটা আমি এখানে করেছি। কি করেছি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ সিঙ্গল স্পেসিস পপুলেশন মডেল where the per capita growth rate of the population at any time is a constant, at any time t is a constant। কেন করেছি এটা? কারণ দেখো তোমার ম্যালথাস গ্রোথ মডেল যেটা ইকুয়েশন ছিল, মডেল ইকুয়েশন, সেই মডেল ইকুয়েশনটা একবার দেখলেই তুমি বুঝতে পারবে কেন এরকম করা হয়েছে। দেখো তোমার ম্যালথাস গ্রোথ মডেল ইকুয়েশন কি ছিল? 1/n dndt = r। 1/n dndt টাই কিন্তু এইটা পার ক্যাপিটা গ্রোথ রেট অফ দ্য পপুলেশন। তাহলে দিস ইজ r, দিস ইজ কনস্ট্যান্ট এট এনি টাইম t। তাহলে এটাকে শর্ট নোট অফ ম্যালথাস গ্রোথ মডেল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, শুধু এটুকু লিখলেই হবে না, কখনোই না। এর সাথে তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা লিখতে হবে, সেখানে এক্সপ্লেইন করতে হবে যে r কি, মানে লিখতে হবে ইন্ট্রিনসিক গ্রোথ রেট, যেরকম তোমাকে আমি লিখে দিয়েছি, n কি, t কি, এগুলো লিখতে হবে। এবং তার সাথে ফাইনালি এই যে ছবিটা আমি তোমাকে ড্র করে দিলাম, এই দুটো ছবি ড্র করতে হবে। কেস নিচে লিখবে r পজিটিভ r নেগেটিভ। কমপ্লিট আনসার হলো যেখানে তুমি শর্ট নোট আনসার দিচ্ছ। 2 মার্কস বা 3 মার্কসে আসতে পারে, যাই আসুক 2 বা 3, তোমাকে এটাই আনসার দিতে হবে। ক্লিয়ার করতে পারলাম দেবশ্রী? আচ্ছা, ক্লিয়ার আছে। সুদীপ ক্লিয়ার? স্যার ওই পেজটা একটু খুলুন, ওই ডেফিনিশনের পেজ। ডেফিনিশনের পেজটা। তোমার কোশ্চেন হচ্ছে রাইট এ শর্ট নোট অন ম্যালথাস গ্রোথ মডেল। আনসারে প্রথমে এটা লিখবে, তারপরে ইকুয়েশন লিখবে, এই ইকুয়েশনে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে তাদের নামগুলো লিখবে, আর দুটো ছবি, বাস গল্প শেষ। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, রঞ্জন ঠিক আছে তো? বলো তৃষা। হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, ওকে। নেক্সট কোয়েশ্চেন, draw the time versus population density graph
ফর দ্য ম্যালথাসিয়ান গ্রোথ মডেল। অলরেডি আমি তোমাকে হাতে করিয়েছি, ঠিক আছে? এখানের আনসারটাও একই, তুমি দেখে নিও, ঠিক আছে? ওকে, তবে এই এত কিছু করার দরকার নেই, আমি তোমাকে যেরকম করালাম সেটা করলেই হবে। তবে এখানে যেটা করা আছে সেটা একটু স্পেশাল। কেন একটু স্পেশাল আমি বলি, কথাটা ভালো করে বুঝে নাও। দেখো এখানে আমি r এর ভ্যালু নেগেটিভের জন্য লেস দ্যান -1 ইকুয়াল টু -1 আর 0 থেকে -1 তিন রকম আলাদা করে করেছি। এখানেও r এর ভ্যালু পজিটিভের জন্য গ্রেটার 1 ইকুয়াল টু 1 0 থেকে 1 তিন রকমই করেছি। তোমার এত রকম দরকার নেই, একটা করলেই হবে, কারণ তোমাকে 2 নম্বরের বেশি দেবে না বা 2 বা 3 এর বেশি দেবে না, তো অত হেডেক নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এত মার্কস তোমাকে দেবে না। তবে তুমি চাইলে এই তিন রকম ছবি দেখাতে পারো। এই ছবিটায় দেখো একই ছবি, এই যে আমি তোমাকে ড্র করেছি না, এটা r নেগেটিভের ছবি, এই যে r নেগেটিভের ছবি, এই যে ছবিটা ড্র করেছি এটাই ড্র করা আছে এখানে, ঠিক আছে? এটাই ড্র করা আছে, শুধু তিনটে কেসে ড্র করা আছে। ফার্স্ট যে কেসটা ড্র করা আছে r এর ভ্যালু -1 থেকে 0 এর মধ্যে, তারপর একটা r এর ভ্যালু -1, তারপর একটা r এর ভ্যালু লেস দ্যান -1, r নেগেটিভের ছবি। আবার r পজিটিভের যে ছবি তোমাকে আমি ড্র করে দিয়েছি, একই ছবি এখানে ড্র করা আছে। দেখো r পজিটিভের ছবি এইটা, ঠিক আছে? একই ছবি ওখানে ড্র করা আছে, শুধু ওখানে তিনটে কেসে ভাগ করা আছে, r গ্রেটার 1, r ইকুয়াল টু 1, rটা 0 থেকে 1 এর মধ্যে। যেমন তোমাকে আমি एग्जांपल করানোর সময় বলছিলাম না যে r এর জায়গায় যদি 2 বসানো হয়, r এর জায়গায় যদি 1 বসানো হয়, r এর জায়গায় যদি হাফ বসানো হয়, তাহলে গ্রাফগুলো কেমন হয়, সেটাই এখানে করা আছে। তুমি চাইলে এই দুটো ছবিও ড্র করতে পারো, অথবা তোমার যদি মন না চায় তাহলে সিম্পল এই দুটো ফিগারও ড্র করতে পারো, তোমার ইচ্ছা কোনটা করবে, ঠিক আছে? ওটা একটু বেশি লিখে করা আছে, এটা হালকার উপর দিয়ে করা আছে, তোমার ইচ্ছা কোনটা করবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। স্নেহাশিকটা ক্লিয়ার হয়েছে ছবি? বলো। হ্যাঁ স্যার। ওই কারণেই, যাতে ক্লিয়ার হয় সেই কারণেই আমি r এর ভ্যালু 2 হাফ আর 1 দিয়ে করিয়েছি, আবার -1/2 -2 আবার -1 দিয়ে করিয়েছি, যাতে তোমার এই ছবিটা ক্লিয়ার হয়। ওই জন্যই আগে আমি एग्जांपल দিয়ে করিয়েছি, ঠিক আছে? আর এখানে দেখো বাঁ দিকের পার্টগুলো ড্রই করা নেই, এইভাবেও করা যায় বা ডট ডট করেও করা যায়। সিগনিফিকেন্স ওটাই যে আমি ড্র করলাম না বা ডট দিয়ে করলাম, তার মানে আলটিমেটলি ওটা থাকলো না, ঠিক আছে? কারণটা হচ্ছে টাইম নেগেটিভ হয় না, যেটা তোমরা একটু আগে বললে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, ড্র দ্য পপুলেশন ডেনসিটি ভার্সেস। দেখো কার সাথে কোনটা ভার্সেস বলেছে, ভার্সেস মানে কোনটাকে x অ্যাক্সিসে রাখবে কোনটাকে y অ্যাক্সিসে রাখবে সেটা বলে দিচ্ছে। ড্র দ্য পপুলেশন ডেনসিটি ভার্সেস পার ক্যাপিটা গ্রোথ রেট গ্রাফ ফর দ্য সিঙ্গেল স্পিসিস এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল, মানে ম্যালথাসিয়ান গ্রোথ মডেল। ম্যালথাসিয়ান গ্রোথ মডেলের জন্য কি চেয়েছে, বলছে পপুলেশন ডেনসিটির সাথে পার ক্যাপিটা গ্রোথ রেট। আচ্ছা পপুলেশন ডেনসিটি কাকে বলি আমরা, বলো বলো? n, ক্যাপিটাল N। আর পার ক্যাপিটা গ্রোথ রেট কাকে বলি, বলো? DNDT না, DNDT নয়, DNDT হচ্ছে গ্রোথ রেট। 1/n DNDT ওটা পার ক্যাপিটা, আর শুধু DNDT হচ্ছে গ্রোথ রেট অফ দ্য পপুলেশন ডেনসিটি, ঠিক আছে? গুলিয়ে ফেলো না। তাহলে কার সাথে কার বলেছে, n এর সাথে 1/n DNDT। তাহলে আমি যখন ছবি আঁকবো আমার x অ্যাক্সিসে n থাকবে, y অ্যাক্সিসে থাকবে 1/n DNDT। আমি এখানে লিখেও দিয়েছি পপুলেশন ডেনসিটি ব্র্যাকেটে n, ঠিক আছে? n অফ t লিখলে খুব ভালো হয়, ঠিক আছে? n লিখলেও অসুবিধা নেই, তবে n অফ t লিখলে খুব ভালো হয়। আর এখানে পার ক্যাপিটা গ্রোথ রেট লিখে দিয়েছি, ঠিক আছে? এবার ইকুয়েশনটা ভালো করে দেখো। আমাদের ইকুয়েশন হচ্ছে 1/n DNDT ইকুয়ালস টু r। এটা আমাদের ম্যালথাস গ্রোথ মডেলের ইকুয়েশনটা, 1/n DNDT ইকুয়ালস টু r। অর্থাৎ n এর উপর এটা ডিপেন্ড করে না, এর ভ্যালুটা সব সময় কনস্ট্যান্ট। তো যদি এরকম হয় যে আমি x ভার্সেস y গ্রাফ ড্র করছি, আমার গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, y মানে কিন্তু 1/n DNDT, এটাকে তুমি y বলছো কারণ এটা y অ্যাক্সিস বরাবর লিখেছো, আর x মানে তোমার n, ঠিক আছে? তো এবার বলো x ভার্সেস y গ্রাফ ড্র করতে গিয়ে তুমি যদি দেখো ইকুয়েশনটা আছে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেই ইকুয়েশনটা কেমন হয় বলো? বলো কেমন হয় y ইকুয়াল টু কনস্ট্যান্ট? তো x অ্যাক্সিসে বরাবর একটা স্ট্রেট লাইন, x অ্যাক্সিসের প্যারালাল। তোমার এখানে দুটো কেস হবে, একটা যখন r পজিটিভ তখন এরকম, ঠিক আছে? আর একটা r যখন নেগেটিভ তখন এরকম। বাট একটু তোমাকে বুঝতে হবে, এখানে ছোট্ট জিনিস আছে। দেখো n এর মিনিমাম ভ্যালুটা কিন্তু সব সময় 0 নাও হতে পারে, 0 হওয়ার চান্স কম। কোন একটা পপুলেশন যদি শুরুতে 0 থাকে তাহলে সে বাড়বে কোথা থেকে, রিপ্রোডাকশনটা হবে কোথায়? যার কেউ নেই সেখান থেকে কি থেকে তৈরি হবে? এয়ার থেকে তো কিছু তৈরি হতে পারে না, আর মানে শূন্য থেকে তো কিছু তৈরি হতে পারে না। মিনিমাম তো এটা কিছু থাকতে হবে পপুলেশন ডেনসিটি। তো মিনিমাম পপুলেশন ডেনসিটি হচ্ছে n0। এই যে আমি লাইনটা টেনেছি, এই লাইন ইকুয়েশনটা হচ্ছে এই যে ভার্টিক্যাল লাইনটা দেখছো, এর ইকুয়েশন হচ্ছে n = n0, ঠিক আছে?
এবার আমরা কি করছি, আমরা এখান থেকে শুরু করে এইখান থেকে স্টার্ট করছি n এর ভ্যালু যখন n0, ঠিক আছে? তোমার গ্রাফটা তুমি খেয়াল রেখো, তোমার n এর ভ্যালু n0 থেকে স্টার্ট করে একদম সোজা কনস্ট্যান্ট টানছো, বিকজ 1/n dn dt equals to r। তাহলে এই যে কনস্ট্যান্টটা তুমি টানছো, এখানে এই হাইটটা কতটা হাইটে টানছো, এই যে হাইটটা দেখো এখানে মার্ক করেছি, হাইটটা হচ্ছে r। r হাইটে এরকম একটা লাইন টেনে দিলে, আর এই লাইনটা অ্যারো দিয়েছি বিকজ এই লাইনটা চলতে থাকবে, ইট উইল নেভার স্টপ, এটা কখনো থামবে না, ওই জন্য অ্যারো দিয়ে বোঝানো হয়েছে যে এটা কখনো থামবে না। তুমি দেখো আগের গ্রাফেও আমি অ্যারো দিয়েছি মোস্ট প্রবাবলি, না এখানে অ্যারো দিইনি, বাট এখানেও দিতে পারতাম, অ্যারো অ্যারো অ্যারো, এখানেও তিনটে অ্যারো দিতে পারতাম বোঝানোর জন্য যে গ্রাফটা থামবে না, এখানেও তিনটে অ্যারো দিতে পারতাম, 1 2 3, মানে অ্যারো দিলে কি রকম দিতাম, এরকম দিলে দাও, না দিলে না দাও, তাতে সমস্যা নেই, বাট দিলে কি রকম দেবে সেটা দেখাচ্ছি, এরকম এরকম। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। আদার্স বলো। স্যার ওই n ভার্সেস 1/n dn dt আমরা প্লট করেছি তাই তো? এটা নয়, যেটা করছিলাম ওখানে প্লট করেছি n ভার্সেস 1/n dn dt, ওখানে n ভার্সেস 1/n dn dt। তোমার ইকুয়েশনটা হচ্ছে 1/n dn dt ইকুয়াল টু r, তাহলে তোমার হাইট অফ দা গ্রাফ যেটা হবে সেটা r, তাহলে তুমি r পজিটিভের জন্য গ্রাফটা এরকম ড্র করলে, ঠিক আছে? আর এখানে হাইট অফ দা গ্রাফ যেটা, এইখানে যে ডিসটেন্স অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি -r, ঠিক আছে? বা r লিখলে অসুবিধা নেই, ছাড়ো এগুলো কেউ দেখে না, -r লেখা দরকার নেই, r ই লেখো, ঠিক আছে? সো r নিচে নেমে এলে, r লেন্থ নিচে নেমে এলে, ঠিক আছে? নেমে এসে আবার একটা গ্রাফ ড্র করে দিলে when r less than 0, তাহলে দুটো গ্রাফ, একটা when r পজিটিভ, when r নেগেটিভ, ঠিক আছে? দুটোই অ্যারো দেওয়া আছে বোঝানোর জন্য যে দুটো কন্টিনিউয়াসলি চলছে। এবার দুটো কিন্তু একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, কারণ দেখো একই পপুলেশনের জন্য r এর ভ্যালু পজিটিভ আবার r এর ভ্যালু নেগেটিভ, এরকম তো হয় না। একটা পপুলেশনে হয় r এর ভ্যালু পজিটিভ হবে, না হয় r এর ভ্যালু নেগেটিভ হবে। ওই জন্য r যদি পজিটিভ হয় তাহলে এই গ্রাফটা হবে, যদি r নেগেটিভ হয় তাহলে এই গ্রাফটা হবে, যে কোনো একটা তোমার আসবে। বলো ঋতুশ্রী, ক্লিয়ার? বলো বলো বলো। আচ্ছা সব ওই যে n equal to n0, হ্যাঁ n equal to n0 যে লাইনটা প্লট করেছি সেটা মানে বুঝতে পারলাম না। n equal to n0 লাইনটা যেটা ড্র করেছি, এই পয়েন্টটা তুমি নাও, এর কোঅর্ডিনেট হচ্ছে n0, 0। এই যে পয়েন্টটা, এর কোঅর্ডিনেট হচ্ছে n0, 0। তাহলে আমি যদি n equal to n0 লাইনটা ড্র করি, সেটা একটা ভার্টিক্যাল লাইন হবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এবার বুঝেছো? সেই ভার্টিক্যাল লাইন থেকে স্টার্ট করে গ্রাফটা আমার হরিজন্টালি যাবে। হয়েছে ক্লিয়ার? স্যার ওই পয়েন্টটা n0, 0 তাই তো? এই পয়েন্টটা n0, 0, বাট দেওয়ার দরকার নেই তো, তুমি তো ইকুয়েশন লিখে দিয়েছো n equal to n0, তোমার পয়েন্ট দেওয়ার তো দরকার নেই। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। ড্র দ্য পপুলেশন ডেনসিটি ভার্সেস রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন। আচ্ছা পপুলেশন ডেনসিটি মানে কি বলো? n। আর রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন বলো? dn dt। আমি আগেও বলেছি যে মোস্ট অফ দ্য কেসেস এখানে পপুলেশন কথাটা লেখা হয়, পপুলেশন ডেনসিটিটা লেখা হয় না। রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন ডেনসিটি এটা অরিজিনাল কথা, কিন্তু লেখে না কেউ, ম্যাক্সিমাম লোকজন রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশনই লেখে, ঠিক আছে? ওই জন্য আমি আগের দিন লিখেছিলাম, আজকে আবার একটু চেঞ্জও করেছিলাম, লেখা না লেখা ওটা কোনো ম্যাটার নয় অ্যাকচুয়ালি। যাই হোক, সো n এর সাথে dn dt এর গ্রাফ প্লট করতে বলেছে ফর ম্যালথাসিয়ান পপুলেশন। তাহলে দেখো আমি n এর সাথে dn dt এর গ্রাফ প্লট করব, তাহলে n এর সাথে dn dt এর গ্রাফ প্লট করতে গেলে ইকুয়েশন দেখতে হবে dn dt r * n। এটা কি ফর্মে আছে? dn dt কে তুমি y মনে করো, n কে তুমি x মনে করো, বিকজ তুমি n এর সাথে dn dt প্লট করবে, তাহলে x অ্যাক্সিস বরাবর n কে রাখবে, y অ্যাক্সিস বরাবর dn dt কে রাখবে, তাহলে তোমার গ্রাফটা কি ফর্মে আছে বলো? y equal to mx। ভেরি গুড। তো এখানে স্লোপ অফ দা গ্রাফ কত? তাড়াতাড়ি বলো। তোমার ইকুয়েশন dn dt rn, তোমার ইকুয়েশনে স্লোপ কত? আর r। সো তোমার এটা একটা স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু দ্য অরিজিন, যার স্লোপ হচ্ছে r। তাহলে আমি n এর সাথে dn dt এর গ্রাফ প্লট করব। কার সাথে? কি n এর সাথে dn dt এর গ্রাফ প্লট করব, ঠিক আছে? তাহলে আমি প্রথমে এই যে গ্রাফটা দেখো, এই গ্রাফটা দেখো, ঠিক আছে? এই n অ্যাক্সিস ড্র করলাম, এই dn dt অ্যাক্সিস ড্র করলাম, এটা n অ্যাক্সিস, এটা dn dt অ্যাক্সিস, ঠিক আছে? আমার গ্রাফটা হচ্ছে আপ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এই অ্যারো দিয়েছি কেন? বিকজ এদিকে চলতে থাকবে গ্রাফটা, এটা থামবে না, চলতে থাকবে, ওই জন্য অ্যারো দিয়েছি। আচ্ছা আরেকটা কথা,
এই গ্রাফটা তখন হবে যখন r টা পজিটিভ, বিকজ স্লোপ পজিটিভ হলে এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, এটাকে বলে ইনক্লিনেশন বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। কি বুঝতে পারছো তো কথাটা? এই যে অ্যাঙ্গেলটা এটাকে কি বলে? ইনক্লিনেশন অর অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। আর আমার স্লোপ কত? আমার স্লোপ r, আর যদি পজিটিভ হয় এই অ্যাঙ্গেলটা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ। ঠিক বলছি তো নাকি? বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। বেশ, আরেকটা কথা এখানে বুঝতে হবে, n এর মিনিমাম ভ্যালু হচ্ছে n0। তাহলে এই যে লাইনটা আমি ড্র করছি, এই লাইনটা হচ্ছে n = n0। এখানে একটা ডটেড ভার্টিক্যাল লাইন ড্র করা আছে, এই ডিসটেন্সটা n0 দেওয়া আছে, ঠিক আছে? এই লাইনের আগে যখন গ্রাফটা আসছে তখন সেটাকে ডটেড ড্র করবে বা ড্র করবেই না, আইদার এরকম ডট ডট করে ড্র করবে বা ড্র করবেই না, সেটা তোমার ইচ্ছা, বাট যে কোনো একটা করতে পারো, ঠিক আছে? তাহলে তোমার গ্রাফটা, এই গ্রাফটা ক্লিয়ার হলো কিনা বলো? আর যখন পজিটিভ তখনকার গ্রাফ ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে, বলো তাড়াতাড়ি বলো। ডটেড ড্র করছি কেন? n0 তো ইনিশিয়াল, তার মানে ইনিশিয়াল থেকে কম তো যাবে না, যাবে না, তাই জন্য ডটেড ড্র করছি। ডটেড মানে ওটা ইমাজিনারি, দ্যাট ডাজন্ট এক্সিস্ট অ্যাকচুয়ালি, তাই জন্য ডটেড। দ্যাট ইজ নট রিয়েল, দ্যাট ইজ ফিকটিশাস, ইমাজিনারি, ফিকটিশাস, সেই জন্য ডটেড। বা তোমার ইচ্ছা না হলে ড্র করবেই না ওই পার্টটা। ক্লিয়ার? বলো ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, এবার নেক্সট আসছি যখন r নেগেটিভ। আচ্ছা আগের বার যেমন বলেছিলে যে এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা বলো তো? n অ্যাক্সিসের সাথে তোমার স্ট্রেট লাইনটা যতটা অ্যাঙ্গেল করে আছে দ্যাট ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার যখন স্লোপটা নেগেটিভ তাহলে ওই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? অবটিউস। অবটিউস। তাহলে হ্যাঁ অবটিউস হয়ে যাবে। তাহলে স্ট্রেট লাইনটা এইটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন, অবটিউস মানে গ্রেটার দ্যান 90 লেস দ্যান 180। তাহলে এই হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। ক্লিয়ার? তাহলে এটা 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট। আরে বাবা হ্যাঁ না বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে? ওকে, এবার আমি এত কিছু ড্র করব না, ড্র করলে নোংরা হয়ে যাবে, এই জন্য অ্যাঙ্গেলটা আমি মুছে দিলাম। তোমাদের বোঝানো হয়ে গেছে, এবার আমি মুছে দিলাম অ্যাঙ্গেলটা। বাকি দেখো আমরা n এর মিনিমাম ভ্যালু নিলাম n0, ঠিক আছে? সেখান থেকে গ্রাফটাকে দেখো, আমার লাইনটা তো এটা, কিন্তু আমি বাকিটা ড্র কেন করব? আমি কেন করব? বিকজ প্রথমত তো n এর ভ্যালু কোনোদিনও নেগেটিভ হয় না, ঠিক আছে? তাই n এর নেগেটিভ ভ্যালুতে আমরা গ্রাফ নিয়েই যাব না। তাছাড়াও n এর মিনিমাম ভ্যালু তো n0, তার বাঁদিকে তো গ্রাফ থাকবে না, তাই জন্য সেই পার্টটাকে ডট ডট করলাম, ঠিক আছে? বাকি গ্রাফটা নরমালি ড্র করলাম। ক্লিয়ার? আর গ্রাফটা এইদিকে চলতেই থাকবে, ইট ইজ কন্টিনিউয়াস, অনগোয়িং, সেই জন্য অ্যারো দেওয়া হয়েছে। আর গায়ে লিখে দিলাম when r less than 0, ঠিক আছে? ওকে, আর এই ডিসটেন্সটা হচ্ছে n0, তাই লিখে দিয়েছি এখানে n0। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? দুটো কেস এখনো পর্যন্ত বলেছি, একটা r পজিটিভ, একটা r নেগেটিভ। বলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার? শতদল? হ্যাঁ এটা তাহলে মানে কি ডিপেন্ড করতে যে পপুলেশনটা তো কমবে, তাই তো? এক সেকেন্ড আরেকবার বলো, কি বললে? সেকেন্ড গ্রাফটা যেটা আছে r less than 0, অবভিয়াসলি তুমি তো ওটা আগেই দেখে নিয়েছো কি ডিনোট করছে, তুমি তো ফার্স্টেই দেখে নিয়েছো, এইটা তো r less than 0 গ্রাফ। কি হচ্ছে পপুলেশন এখানে, কি হচ্ছে তুমি বলো? হ্যাঁ স্যার। দেখো আদার্স, এখানে তোমার কোশ্চেনটা, এখানে দেখো কোশ্চেনটা কিন্তু টেকনিক্যালি কতটা তুমি ভেবেচিন্তে কোশ্চেন করছো কিনা আমি জানি না। তুমি আমাকে যখন প্রশ্ন করছো পপুলেশন কমবে, কার সাপেক্ষে কমবে, হোয়াট ইজ দ্য এক্স, তুমি যখন y এর কথা ভাবছো কার ফাংশন, হোয়াট ইজ কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু হোয়াট, কিসের সাপেক্ষে কমবে বলো আমাকে। এখানে যেরকম টাইম ছিল ওখানে এক্স্যাক্টলি, এখানে যেরকম টাইম ছিল, it is with respect to time, so you cannot just pose a question so loosely, একটা আলগা ভাবে তুমি কোশ্চেন দিয়ে দিলে it is not correct. You have to ask a right question to have a right answer. আনসার যদি ঠিকঠাক পেতে চাও কোশ্চেনও ঠিকঠাক করতে হবে। তুমি যখন কোশ্চেনটাকে লুজলি বলে দিচ্ছ যে কমবে, আমি কিন্তু তোমাকে আনসার দেবই না সেখানে, বিকজ আমি আনসার দিলেও ভুল, না দিলেও ভুল। বুঝছো কথাটা? the question should be perfect, যে কিসের রেসপেক্ট, উইথ রেসপেক্ট টু হোয়াট। বুঝতে পারলে? বলো। হ্যাঁ স্যার বুঝতে চলো, আচ্ছা r = 0 কেসটা হয় না সাধারণত, বাট আমি ড্র করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। অনেক সময় তোমাদের মনে হতে পারে যে r = 0 হলে কি হতে পারে, সেই জন্য, ঠিক আছে? এমনিতে ধরো r = 0 হলে এই গ্রাফটা তো এক্সপোনেনশিয়াল গ্রাফ থাকবেই না, তো ইন দ্যাট কেস দ্যাট ইজ নট আন এক্সপোনেনশিয়াল মডেল, ঠিক আছে? তোমাকে যখন বলছে Malthus growth model is actually an exponential growth model. So r = যদি 0 হয় তাহলে e⁻0 মানে nt = n0, so it will be a straight line parallel to t axis. That's why আমরা কিন্তু সেটাকে কনসিডার করছি না, বিকজ সেটা তো Malthus এর মডেলই নয়।
ম্যালথাস তো এক্সপোনেনশিয়াল মডেল দিয়ে গেছে, r ইকুয়াল টু 0 তো ম্যালথাসের মডেলই নয়। আইডিয়াটা বুঝতে পারছো পার্থ? বলো। হ্যাঁ স্যার। সেই জন্য r ইকুয়াল টু 0টা ডিসকাস করাই হচ্ছে না, একদম টোটালি বাদ। বাট তোমাদের কিউরিওসিটি কখনো হতে পারে, সেই জন্য এটা আমি ড্র করেছি। বাট ইন এক্সাম, পরীক্ষায় যখন তোমাকে বলবে যে n ভার্সেস d এন্টিটির গ্রাফ ড্র করো, তখন এটা তুমি ড্র করতে পারো না যদি তোমাকে লিখে দেয় যে ম্যালথাসিয়ান পপুলেশনের জন্য কাজটা করো। কারণ ম্যালথাসিয়ান পপুলেশনে তোমাকে কেউ রাইট দেয়নি, তোমার ইউ হ্যাভ নো রাইট টু মেক ইট আ নন এক্সপোনেনশিয়াল মডেল। ম্যালথাসিয়ান পপুলেশনের জন্য ইউ মাস্ট ফলো দ্য এক্সপোনেনশিয়াল রুল। That's why r should not be 0, r কোনোদিন 0 হবে না। আমার কথাটা কি, আমার পয়েন্টটা কি ক্লিয়ার হলো সুদীপ? হ্যাঁ স্যার, বুঝে গেছি। বেশ, তাহলে এটা আমরা আঁকবো না, বাট আমাদের অনেক সময় ইচ্ছা হতে পারে যে এটা কেমন হতে পারতো দেখার জন্য আমি জাস্ট ফেলে রেখেছি। ঠিক আছে, ওকে? যে তোমার যদি r এর ভ্যালু 0 হয়, তাহলে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি dndt ইকুয়াল টু 0। dndt মানে তোমার y অ্যাক্সিস, তাহলে তুমি বলতে যাচ্ছ y ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 0 কার ইকুয়েশন হয়? x অ্যাক্সিসের ইকুয়েশন হয়। তাহলে মডেলটা তোমার অ্যাকচুয়ালি এখানে স্ট্রেট লাইন হবে, যেটা অ্যাকচুয়ালি x অ্যাক্সিসের সাথে কোইন্সিডেন্ট হয়ে যাবে, মানে মিশে যাবে। ঠিক আছে, মানে আমি যেটা ড্র করেছি এটা ইনিশিয়াল ভ্যালু n0, r ইকুয়াল টু 0 এর জন্য অ্যারো দেওয়া আছে, ওদিকে চলতে থাকবে বলে। বাট এটা অ্যাকচুয়ালি ইট ইজ নট আ ম্যালথাসিয়ান পপুলেশন মডেল। সো এটা আমরা কখনোই ড্র করতে পারি না যদি কোশ্চেনে লেখা থাকে ম্যালথাসিয়ান পপুলেশন। আইডিয়াটা ক্লিয়ার? শুধু এই দুটো ড্র করা হবে। বলো দেবাঙ্গন, তুমি কিছু বলছো না? বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, চলো নেক্সট কোশ্চেনে আসছি। এবার একটু অঙ্ক করতে হবে, থিওরি শেষ, এই পার্টের থিওরি শেষ, অঙ্ক করতে হবে। পরীক্ষার অঙ্ক, পরীক্ষার মতো অঙ্ক, পরীক্ষায় আসতে পারে সম্ভাব্য অঙ্ক, সব রকম করানো হবে। ঠিক আছে, সব জিনিসটাই কমপ্লিট করে দেওয়া হবে। আজকে পুরো মডেলটাই, এই মডেলটা আজকে পুরো কমপ্লিট করে দেওয়া হবে। পরের ক্লাসে নিউ মডেল শুরু হবে। চলো, ফার্স্ট কোশ্চেন, দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন এ, হ্যাঁ বলো বলো। একটা জিনিস ছিল কাউন্ট করার আগে, বল। কটা মোট মডেল আছে এখানে? বায়োম্যাথে কটা মডেল করতে হবে আমাদের? এইখানে আমি একটা ছোট্ট কথা বলি। আমি জীবনে আজ পর্যন্ত, আমার আজকে 10 বছরের উপর বেশি পড়ানো হয়ে গেল, আজ পর্যন্ত আমি নিজে যখন পড়াশোনা করেছি কখনো এটা কাউন্ট করিনি যে কতগুলো চ্যাপ্টার আছে, কটা মডেল আছে, জীবনে কাউন্ট করিনি। তোমাকেও আমি কাউন্ট করে বলতে পারবো না, কারণ আমি আজ পর্যন্ত করিনি কাউন্ট। কি করে আমি তোমাকে বলবো? যদি তোমার জানতে হয়, বই খোলো, পাতা উল্টে উল্টে দেখো, গুনে নাও। ঠিক আছে? কেন তুমি জানতে চাও যে কটা মডেল আছে? এটা জেনে তোমার কি উপকার হবে, কি জ্ঞান পাবে, কি নলেজ পাবে এখান থেকে? বলো, কোনো নলেজ পাবে? পাবে না, কোনো নলেজ তুমি পাবে না। কটা মডেল আছে জটাই থাকুক, তোমাকে পুরোটা পড়তে হবে। বাংলা কথা এটুকুই, ফুল স্টপ। ঠিক আছে, বোঝা গেল? আজ পর্যন্ত আমি নিজে কোনোদিন গুনিনি যে এই সাবজেক্ট। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমাকে ধরো তুমি জিজ্ঞেস করলে যে গ্রুপ থিওরিতে কটা চ্যাপ্টার আছে, আমি কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমার গ্রুপ থিওরি কমপ্লিট পড়িয়ে এসেছি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো প্রবাবিলিটিতে কটা চ্যাপ্টার আছে, আমি কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি কোনোদিন গুনিও নি, আমার গোনার দরকারই মনে হয়নি। ঠিক আছে, ওকে? অনেকে এগুলো ক্যালকুলেট করে, আমি জানি না কি লাভ হয়, বাট করে। ঠিক আছে, আমার মনে হয় এগুলো বোকাম। ওকে, তাই জন্য তোমাকেও আমি বলে দিলাম, সবাইকেই বলে দিলাম যে এই জিনিসগুলো মাথা থেকে বার করো। কটা চ্যাপ্টার আছে, কটা অঙ্ক আছে, কি হবে, যটা আছে করতে হবে, বাস, গল্প শেষ। ঠিক আছে, চলো। প্রবলেম নাম্বার 1, the number of bacteria চলো, in a certain culture মানে হচ্ছে ধরো একটা ছোট জায়গার মধ্যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, একটা এনভায়রনমেন্ট তৈরি করে তার মধ্যে এক্সপেরিমেন্ট করা, ল্যাবরেটরির মধ্যে যখন এক্সপেরিমেন্ট করা হয় না, খতরনাক ভাইরাস, খতরনাক ব্যাকটেরিয়া নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। মানে সেই সব, ধরো করোনা, ঠিক আছে, সেই করোনা ভাইরাস নিয়ে যখন এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তোমার কি মনে হয় মানুষ এমনি ওপেনলি এক্সপেরিমেন্টটা করবে? কখনোই না। সে কি করবে? একটা চেম্বার তৈরি করবে, যে চেম্বার থেকে একটা এয়ারও বাইরে আসতে পারবে না, বা বাইরে থেকে একটা এয়ার ঢুকতেও পারবে না। ঠিক আছে, সেটাকে বলে কালচার, যার মধ্যে সেই এক্সপেরিমেন্টটা করা হয়। ঠিক আছে, তো দেখো, দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন এ সার্টেন কালচার, তোমাদের এমনিতে ব্যাকটেরিয়া কালচার ইন কেমোস্ট্যাটের ব্যাকটেরিয়া কালচার বলে একটা মডেলও আছে, সেটা পড়তে হবে। ব্যাকটেরিয়া কালচার কিভাবে হয় না হয় তার এক্সপ্লিসিট ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা আছে। ঠিক আছে, চলো। দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন এ সার্টেন কালচার গ্রোজ অ্যাট এ রেট proportional to the number present,
মানে যতগুলো আছে নাম্বার প্রেজেন্ট তার সাথে প্রপোর্শনালি the number of bacteria in a culture grows at a rate proportional to the number present. যতগুলো আছে তার সাথে প্রপোর্শনাল হয়ে গ্রোটা হচ্ছে, মানে এই যে বলছে grows at a rate, মানে rate of growth is proportional to the number present, মানে rate of growthটা প্রেজেন্ট নাম্বারের সাথে প্রপোর্শনাল। সোজা কথা, এই লাইনের মিনিং হচ্ছে এটা, ঠিক আছে? চলো নেক্সট বলছে, পরের লাইনে আসো। নেক্সট বলছে if the number increased from 500 to 2000, ধরো নাম্বারটা 500 থেকে 2000 হলো in 2 hours, 2 ঘন্টায়। ডিটারমাইন, তাহলে কি ক্যালকুলেট করতে বলছে? নাম্বার প্রেজেন্ট আফটার 12 hours, 12 ঘন্টা পরে কতগুলো থাকবে। শুরুতে 500 ছিল, 2 ঘন্টা পরে 2000 হয়েছে, 12 ঘন্টা পরে কতগুলো থাকবে। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে দ্য ডাবলিং টাইম, মানে কতটা সময় পরে নাম্বারটা ঠিক ডাবল হয়ে যাবে। আগে 500 ছিল, 1000 হবে, 500 থেকে 1000 হতে কতটা সময় লাগবে, দ্যাট ইজ কল্ড দ্য ডাবলিং টাইম, দ্বিগুণ হওয়ার সময়। সিম্পল, ডাবলিং টাইম ইংলিশটাকে বাংলা করলে হয় দ্বিগুণ হতে যতটা সময় লাগবে সেই সময়টা। একইভাবে তুমি বলতে পারো ট্রিপলিং টাইম, কোয়াড্রুপলিং টাইম, মানে 3 গুণ হওয়ার সময়, 4 গুণ হওয়ার সময়, একইভাবে বলতে পারো, ঠিক আছে? যাই হোক, চলো আমরা সলিউশনে আসছি। একবার পুরো অঙ্কটাকে মনের মধ্যে ছকে নাও। বলেছে রেট অফ গ্রোথ, মানে যে হারে বাড়ছে, দ্যাট ইজ বৃদ্ধির হার, রেট অফ গ্রোথ ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার প্রেজেন্ট, যতগুলো রয়েছে তার সাথে প্রপোর্শনাল, তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি? রেট অফ গ্রোথ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু দ্য নাম্বার প্রেজেন্ট। হয়ে গেল? পজিটিভ কনস্ট্যান্ট, অবভিয়াসলি পজিটিভ কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, if the number increases from 500 to 2000 in 2 hours, 2 ঘন্টায় 500 থেকে 2000 হয়েছে। চলো শুরু করছি। ধরে নিলাম p of t হচ্ছে নাম্বার অফ ব্যাকটেরিয়া প্রেজেন্ট at time t, t টাইমে যতগুলো প্রেজেন্ট আছে সেটাকে ধরলাম p of t, কতগুলো ব্যাকটেরিয়া t টাইমে প্রেজেন্ট আছে, ঠিক আছে? এটাকে আমরা টাইমটাকে আওয়ার্সে মেজার করছি, কারণ আমাদের পুরো অঙ্কটা আওয়ার্সে দেওয়া আছে, 2 ঘন্টা 12 ঘন্টা এইভাবে অঙ্ক বলেছে, তাই জন্য টাইমটাকে আওয়ার্সে মেজার করছি। পাশে লিখে দিয়েছি being measured in hours. By the problem dp dt equals to k into p, where k is a positive constant. আমাকে বলে দিয়েছিল যে dp dt মানে rate of growth is directly proportional to the number present, মানে p এর সাথে directly proportional। তাহলে dp dt টা p এর সাথে directly proportional, তাহলে আমি বলবো dp dt equals to k into p, যেখানে k টা একটা পজিটিভ কনস্ট্যান্ট। হয়ে গেল? এবার এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। দেখো আমরা কি করলাম, dp by p ভেরিয়েবল সেপারেশন করছি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য। dp by p equals to k into dt, ভেরিয়েবল সেপারেশন করলাম, ইন্টিগ্রেট করে দেব, ইনডেফিনিট ইন্টিগ্রাল করব। তাহলে ইনডেফিনিট ইন্টিগ্রালে কি করা হয়? লোয়ার লিমিটে কনস্ট্যান্ট রাখা হয়, ইনিশিয়াল ভ্যালুগুলোকে রাখা হয়, আপার লিমিটে ভেরিয়েবল রাখা হয়। তাহলে যখন t এর ভ্যালু 0, আমি ধরলাম p এর ভ্যালু তখন p0, ওই জন্য পাশে লিখে দিলাম where p at 0 equal to p0। এর মানে কি? যে যখন t এর ভ্যালু 0, p এর ভ্যালু p0, ঠিক আছে? তাহলে t equal to 0 এর জন্য p এর ভ্যালু p0, এটা বলে ইনডেফিনিট ইন্টিগ্রাল। লোয়ার লিমিটে কনস্ট্যান্ট রেখেছি, আপার লিমিটে কিন্তু ভেরিয়েবল রাখবো। ডান দিকে ভেরিয়েবল t ছিল, আপার লিমিটে t রাখলাম, এখানে ডান দিকে ভেরিয়েবল p ছিল, আপার লিমিটে p রাখলাম। এই লেফট হ্যান্ড সাইডে যে ইন্টিগ্রালটা আছে dp by p, এটাকে ইন্টিগ্রেট করলে log of p by p0 হয়ে গেল, কারণ লিমিট বসিয়ে দিলাম একেবারে, তাই না? এমনিতে তো log p হয়, log p minus log p0, তার মানে হয়ে যাবে log of p by p0। রাইট সাইডে আমার পড়ে থাকলো k into t, এই ইকুয়েশনটাকে নরমালি লিখলে p equals to p0 into e to the power kt, ঠিক আছে? চেনা চেনা লাগছে ইকুয়েশনটা? ম্যালথাস গ্রোথ মডেলের ইকুয়েশন n of t equal to n0 e to the power rt, একই ইকুয়েশন এসেছে, ঠিক আছে? ওই জন্য এই অঙ্কটাকে ম্যালথাস গ্রোথ মডেলের অঙ্ক বলা হচ্ছে, ঠিক আছে? রেডি? তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখলেও বুঝতে পারবে ম্যালথাস গ্রোথ মডেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হয়। dn dt equals to r into n, তো এখানে কি আছে? dp dt equals to k into p, একই ইকুয়েশন, ঠিক আছে? শুধু এখানে k এর ভ্যালু পজিটিভ তোমার জানা আছে। ম্যালথাস গ্রোথ মডেলে r এর ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডিপেন্ডিং অন দ্য পার্টিকুলার স্পিসিস, কিন্তু এখানে k এর ভ্যালু পজিটিভ বলা আছে এই স্পিসিসের জন্য, ঠিক আছে? চলো এবার তুমি তোমার আননোন কি আছে বোঝো। আননোন হচ্ছে তুমি k এর ভ্যালু জানো না, এই k টাকে বলা হয় কিন্তু ইন্ট্রিনসিক গ্রোথ রেট ম্যালথাস গ্রোথ মডেলের জন্য আমরা যেটা বলি। তো দেখো সেটা বার করার উপায় আছে, আমাকে বলে দিয়েছে ইনিশিয়ালি p এর ভ্যালু ছিল 500 আর 2 আওয়ার্স পরে p এর ভ্যালু হয়েছে 2000, তার মানে p at 0 যেটাকে আমরা p0 বলছি সেটা হচ্ছে 500 আর p at 2 সেটা হচ্ছে 2000। আমি আমার ইকুয়েশনে পুট করে দিচ্ছি, এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি p0 এর ভ্যালু 500, তাহলে এক নম্বর ইকুয়েশনে পুট করলে p of 2 লিখলাম, t এর ভ্যালু 2 বসালাম, ইকুয়াল টু p0 e to the power 2t, ঠিক আছে? p of 2 এর ভ্যালু কিন্তু 2000, এখানে বসে গেল 2000, 500 থাকলো, e to the power 2k থাকলো,
t এর জায়গায় 2 বসে গেছে, ঠিক আছে, তাই জন্য e টু দি পাওয়ার 2k হয়ে গেছে, t এর জায়গায় 2 বসেছে, k এর ভ্যালু আমরা জানি না, k এর ভ্যালু আমাকে বার করতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম e টু দি পাওয়ার 2k = 4, বোথ সাইডে log নিলাম, তাহলে 2k = log 4, log 4 মানে 2 log 2, ঠিক আছে, তার মানে আমি পেয়ে গেলাম k = log 2, তাহলে k টা আমার আননোন ছিল, আমি k এর ভ্যালু পেয়ে গেলাম। তুমি খেয়াল করে দেখো, একটা মডেল যদি আমাকে কেউ দিয়ে দেয় pt = p0 e টু দি পাওয়ার kt, সেখানে k একটা আননোন আর p0 একটা আননোন, p0 টা আমার এখানে আননোন নয়, কারণ বলা ছিল যে ইনিশিয়ালি পপুলেশনে 500 জন রয়েছে, তাই জন্য p0 টা আমার এখানে নোন, বাট k টা ছিল আননোন, আমি সেই k টাকে গিভেন ইনফরমেশন থেকে বার করলাম। ইনফরমেশনটা কি দেওয়া ছিল আরেকবার পড়ে নাও, ইনফরমেশনটা দেওয়া ছিল এইটা, if the number increases from 500 to 2000 in 2 hours, এইটা ইনফরমেশন দেওয়া ছিল, এটা থেকে আমি কি করলাম, আমার k এর ভ্যালু বার করে নিলাম। চলো এবার কি চাইছে দেখো, ডিটারমাইন দ্য নাম্বার প্রেজেন্ট ইন 12 আওয়ার্স, 12 ঘন্টায় কতজন প্রেজেন্ট আছে, আর তার সাথে ডাবলিং টাইম, মানে পপুলেশনটা দ্বিগুণ হতে p থেকে 2p হতে কতটা টাইম নেবে, বা p0 থেকে 2 * p0 হতে কতটা টাইম নেবে, ঠিক আছে। চলো তাহলে ফার্স্ট এর কোশ্চেনের आंसर করছি, দ্য নাম্বার প্রেজেন্ট আফটার 12 আওয়ার্স, তাকে কি বলবো, p of 12, p of 12 এর ফর্মুলা কি হবে, p of t এর ফর্মুলায় বসিয়ে দাও, t এর জায়গায় 12, p of t ছিল p0 * e টু দি পাওয়ার kt, তাহলে p of 12 হয়ে গেল p0 * e টু দি পাওয়ার 12t, আমরা জানি যে এখানে 12k মানে t এর জায়গায় 12 বসছে, তাহলে p0 মানে 500 আর 12k, k এর ভ্যালু হচ্ছে log t, বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এই জিনিসটা তো আমরা হাতে ক্যালকুলেশন করতে পারবো না, শুধু এখানে log 2 আছে, তাহলে e টু দি পাওয়ার 12 log 2, এটার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12, আমরা নরমাল log এর ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, e টু দি পাওয়ার 12 log 2 এর জায়গায় 2 টু দি পাওয়ার 12 করলাম, বাকি 2 টু দি পাওয়ার 12 * 500 এর ভ্যালু কত হয় বসিয়ে দিলাম, ক্যালকুলেটর থাকবে তোমার কাছে, বসিয়ে দিতে পারো, ঠিক আছে। এমনিতেও কিন্তু অনেক সময় ফ্র্যাকশনে आंसर আসবে, তাই ক্যালকুলেটর ইউজ করতেই হবে, এখানে ফ্র্যাকশন নেই তবে আসবে ফ্র্যাকশন, ঠিক আছে। চলো আবার সেকেন্ড কোশ্চেন কি ছিল, ডাবলিং টাইম, অর্থাৎ পপুলেশনটা পুরোপুরি দ্বিগুণ হতে মোট কত টাইম লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে। তো ধরে নিলাম টাউ হচ্ছে ডাবলিং টাইম অফ দ্য পপুলেশন, তাহলে ডাবলিং টাইম মানে কি, p অফ টাউ, টাউ টাইম পরে p অফ টাউ অ্যাকচুয়ালি 2 * p অফ 0 এর সাথে সমান, অর্থাৎ ডাবল অফ দ্য অরিজিনাল পপুলেশন, অরিজিনাল পপুলেশন মানে ইনিশিয়াল পপুলেশন, ইনিশিয়াল পপুলেশন মানে p অফ 0, ইনিশিয়ালি কতজন ছিল সেটা হচ্ছে p অফ 0, তার ডাবল, তাই জন্য বলা হচ্ছে p অফ টাউ = 2 * p অফ 0, p অফ 0 এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 500, অর্থাৎ p0 এর ভ্যালু 500, তাহলে 2 * p অফ 0 মানে হচ্ছে 1000, ওদিকে p অফ টাউ এর ফর্মুলা কিন্তু আমি আমার মডেল থেকে পেয়ে যাব, অর্থাৎ p অফ টাউ মানে হচ্ছে 500 e টু দি পাওয়ার টাউ log 2, k এর জায়গায় log 2 বসেছে, ঠিক আছে, তাহলে 500 e টু দি পাওয়ার টাউ log 2 তার ভ্যালু 1000 এর সাথে সমান, আমি কি করলাম বোথ সাইড থেকে কাটাকুটি করে দিলাম, তাহলে e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার টাউ log 2 এর ভ্যালু 2 চলে আসলো। নেক্সট আমরা কি করব, আমরা e টু দি পাওয়ার টাউ log 2 কে লিখে দেব 2 টু দি পাওয়ার টাউ, একই জিনিস, e টু দি পাওয়ার টাউ log 2 মানেই 2 টু দি পাওয়ার টাউ, তার ভ্যালু হয়ে গেল 2, তার মানে টাউ এর ভ্যালু হয়ে গেল 1, এই 1 যেটা সেটা কিন্তু আওয়ারে ক্যালকুলেট হবে, আমরা প্রথমেই কিন্তু লিখে এসেছি, অর্থাৎ আমাদের ডাবলিং টাইম হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টা পর পপুলেশন ডাবল হয়ে যাচ্ছে, অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করলে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করলে, মডেলের সাথে কিন্তু কিছু একটা যায় আসে না এখানে। তোমাকে এরকমও বলতে পারতো যে দেখো তোমাকে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল দেওয়া রয়েছে, সেই এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলে ইনিশিয়াল পপুলেশন এত ছিল, 2 ঘন্টা পর পপুলেশন এত হয়েছে, তাহলে ডাবলিং টাইম কত, একইভাবে এইভাবে অঙ্কটাও দিতে পারতো, ঠিক আছে। তার বদলে তোমাকে কি দিয়েছে, কোশ্চেনটা দেখো, তার বদলে তোমাকে কি দিয়েছে, তার বদলে এইভাবে দিয়েছে, বলছে নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন সার্টেন কালচার অফ গ্যাস at a grows at a rate proportional to the number present, এই কথাটা না বলে ডাইরেক্ট বলতে পারতো যে it follows exponential growth model, একই মিনিং দাঁড়াতো। তবে তাতে সুবিধাটা কি হতো, যদি ডাইরেক্ট বলে দিত it follows exponential growth model, তাহলে তুমি এত খাটাখাটনি করতেই না, এই ইকুয়েশন সলভ করতেই না, ডাইরেক্ট এটা লিখতে যে since it follows the exponential growth model then population at time t is p of t = p0 e to the power kt, ডাইরেক্ট লিখতে, বুঝতে পারলাম। তো সেক্ষেত্রে কি স্যার কেটাকে মানে গ্রেটার দ্যান 0 ধরা হতো স্যার? ও বাই দ্য ওয়ে, সেক্ষেত্রে যেটা বলছো তুমি, যেটা বলছো k এর ভ্যালু বলে দিত, বা কিছু করা থাকতো না, গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 দুটো ধরে অঙ্ক করতে হতো, ডিপেন্ডিং অন, দেখো k এর ভ্যালু আমার এখানে কিন্তু গ্রেটার দ্যান 0 ধরার উপরে খুব একটা কিছু ডিপেন্ড করছে না, কারণ দেখো আমরা কি করেছি, দেখো এই ইকুয়েশনটা থেকে যদি অঙ্ক শুরু করতাম, আমি জানি না k এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ, আমার কাছে ইনফরমেশন আছে p0 p at 0 = 500, p at 2 = 2000, আমি এটা বসালে পরে সঙ্গে সঙ্গে দেখো k এর ভ্যালু পেয়ে গেছি log 2, তার মানে আমি k এর ভ্যালু পেয়ে যাচ্ছি, আমার ধরার উপর কিন্তু নির্ভর করছে না, আমি পজিটিভ বা নেগেটিভ ধরার কেউ নই অ্যাকচুয়ালি, k এর ভ্যালু আমাকে ডাইরেক্ট প্রবলেম থেকে চলে আসছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝে গেছি। সহজ জিনিস, একদম সহজ জিনিস, ঠিক আছে। তুমি যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে জানো তাহলে এই ধরনের অঙ্ক তোমার কাছে কোনো ব্যাপারই না,
ওকে, চলো একটু অন্য টাইপের অঙ্কে যাওয়া যাক। সবই এই টাইপেরই, অন্য টাইপ কিছু না, সবই এই টাইপেরই, ঘুরিয়ে হারিয়ে বিভিন্ন রকম দিচ্ছে। পরের অঙ্কটা দেখা যাক, চলো। The number of bacteria in a culture of grows at a rate proportional to the number present. একই অঙ্ক নয়, আলাদা অঙ্ক, ঠিক আছে? শুরুটা একই। Initially there were 10 bacteria in the culture. If the doubling time of the culture is 3 hours, এখানে আবার ডাবলিং টাইম বলে দিয়েছে। আগেরবার অন্য কিছু ইনফরমেশন দিয়েছিল যে 2 ঘন্টা পরে এতগুলো হয়েছে, এবার সেটা বলেনি, বলছে ডাবলিং টাইম 3 আওয়ার্স, মানে 3 ঘন্টা পরে পপুলেশনটা ডাবল হয়ে যাচ্ছে। একই রকম ইনফরমেশন দিয়েছে বাট একটু ঘুরিয়ে দিয়েছে। If the doubling time of the culture is 3 hours, find the number of bacteria that were present after 24 hours. যদি ডাবলিং টাইম 3 আওয়ার্স হয় তাহলে 24 ঘন্টা পরে কতগুলো আছে? সিম্পল, দেখো একদম সিম্পল। তোমাকে ফার্স্ট লাইন বলেছে নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন এ কালচার গ্রোজ অ্যাট এ রেট প্রপোর্শনাল টু দ্য নাম্বার প্রেজেন্ট। তুমি জানো সেরকম হলে কি করতে হয়, আমি একদম সেটাই করেছি। ডিপিডিটি ইকুয়ালস টু কে ইনটু পি, যেখানে কেটা পজিটিভ। আমাকে বলেছি ইনিশিয়ালি পপুলেশনে 10 জন আছে, তাহলে পি অফ 0টা 10, বাকি আমি এখানে পি0 আর ধরিনি, কারণ পি0 ধরার দরকার নেই, ডাইরেক্ট আমাকে বলে দিয়েছে যে ইনিশিয়ালি এতজন আছে। আমি সেটা ইনিশিয়াল ভ্যালু 10 হিসেবে ইউজ করে দিয়েছি। আমার ইকুয়েশন রেডি হয়ে গেছে। আমার ইকুয়েশন আসছে পি অফ টি ইকুয়াল টু 10 ইনটু ই টু দি পাওয়ার কেটি। এটা ইকুয়েশন এসছে, বলেছে ডাবলিং টাইম হচ্ছে 3 আওয়ার্স, তাহলে টি ইকুয়াল টু 3 তে আমার পপুলেশনটা ডাবল হয়ে যাচ্ছে, মানে পি অফ 3 ইকুয়াল টু 2 ইনটু পি অফ 0। পি অফ 0 এর ভ্যালু জানতাম 10, তাহলে এখানে 20 হয়ে গেল। আর পি অফ 3 এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছি 10 ইনটু ই টু দি পাওয়ার 3 কে। সেটাকে সলভ করেছি, সলভ করতে কে এর ভ্যালু চলে আসছে 1/3 log 2। কে এর ভ্যালু যখনই আমি 1/3 log 2 পেয়ে গেলাম, তাহলে পি অফ টি এর ভ্যালুটা ভালো করে লিখে দিলাম, কে এর ভ্যালুটা পুট করে দিয়ে 10 ইনটু ই টু দি পাওয়ার t/3 log 2। ঠিক আছে, এবার আমাকে জানতে চাইছিল 24 ঘন্টা পরে কতগুলো থাকবে, তাহলে 24 ঘন্টা পরে কতগুলো থাকবে মানে পি অফ 24 জানতে চাইছে, তাহলে টি এর জায়গায় 24 বসিয়ে দেবো, বাকি আমার আনসার যা আসার আসবে, চলে আসলো ডাইরেক্ট। দেখো এই অঙ্কের মধ্যে কিছু আছে, তোমরাই বলো কিছু আছে অঙ্কের মধ্যে, বলো। এটা ডিফারেন্সিয়াল, একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমি বলেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করো, সেটাকে সলভ করো, তৈরি করো সলভ করো, তৈরি করো সলভ করো। আমি তোমায় একটা কথা বলেছি, তৈরি করতে নাও দিতে পারে। যেমন যদি বলে দেয় ডাইরেক্ট একটা ম্যালথাসিয়ান গ্রোথ মডেল ফলো করছে, তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করার কোনো দরকার নেই, ডাইরেক্ট তুমি লিখবে p ইকুয়াল টু p0 ইনটু ই টু দি পাওয়ার kt, বাস গল্প শেষ। সেক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যাওয়ারই দরকার পড়ছে না। যদি সেটা না বলে দেয়, যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয়, তাহলে সেখান থেকে করতে হবে, যে কোনো একটা দেবে। বলো, কোনো প্রশ্ন আছে তোমাদের? নেই তো? বেশ, ঠিক আছে ঠিক আছে, বেশ। এই টাইপেরই কোশ্চেনস, সবই এই টাইপের কোশ্চেনস। এটাও দেখো সেম টাইপের কোশ্চেন, দেখো সলিউশনটা দেখাচ্ছি তো সেম টাইপের কোশ্চেন, থার্ড কোশ্চেনটা, ঠিক আছে? ওকে, তো এখানে মোটামুটি 6-7টা টোটাল অঙ্ক আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা কয়েকটা জিনিস আমি একটু বলে দিই। এই অঙ্কটা একটু দেখো, একটা জিনিস আমাকে এখানে বলতে হবে। এই আমি একটু আগে বলছিলাম ফ্র্যাকশনে অঙ্ক আসে, ফ্র্যাকশনে আনসার আসে অনেক সময়, তখন কি করব সেটা একটু বলে দিই, যদিও করে দিয়েছি সোজা জিনিস, তবে একটু বলে দিচ্ছি। The number of bacteria in a culture grows at a rate proportional to the number present. ভালো কথা, খুব ভালো কথা। After 10 hours there were 5000 bacteria present. 10 ঘন্টা পরে 5000 ব্যাকটেরিয়া আছে, আরো ভালো কথা। And after 12 hours 6000 bacteria. 10 ঘন্টা পরে 5000 ছিল, 12 ঘন্টা পরে 6000 হলো, খুব ভালো কথা। Determine the initial size of the culture. শুরুতে কতজন ছিল সেটা বলে দেয়নি, তাহলে t equal to 0 তে কতজন ছিল সেটা বার করতে বলেছে। And the doubling time of the population, তাহলে এবং পপুলেশনটা ডাবল হতে কতটা টাইম লেগেছে। এখানে আমি একটা ছোট্ট কথা বলবো, বাকি অঙ্কের সলিউশন একই রকম, আমার সেটা বলার প্রয়োজনও নেই অ্যাকচুয়ালি। শুধু একটা ছোট্ট কথা বলবো, এখানে ধরো ইনিশিয়াল পপুলেশন যেটা, সেটা আমি ক্যালকুলেট করেছি, p0 এর ভ্যালু এরকম এসেছে, ঠিক আছে? এই যে জিনিসটা, এটাকে ক্যালকুলেটরে মারতে আনসার যেটা এসেছে সেটা হচ্ছে 2009 এর নিয়ার অ্যাপ্রক্সিমেট। তুমি যদি এটা ক্যালকুলেটরে মারো, যেটা আসবে ডেসিবেলে আসবে অবভিয়াসলি, কিন্তু সেটা 2009 এর নিয়ার অ্যাপ্রক্সিমেট। আমরা কি করব, আমরা কাছাকাছি হোল নাম্বারটা আনসার দেব, কারণ পপুলেশন কখনো তো এরকম হয় না 24.53, আর কতজন আছে 24.53, এরকম ভাবে তুমি কাউকে আনসার দিতে পারবে? তো যদি 24.53 তোমার আনসারে আসে, তুমি সেক্ষেত্রে 25 বলবে। কথাটা মেক সেন্স? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আর যদি 24.23 আসে, তাহলে তুমি কত বলবে? 24 বলবে। বোঝা গেল কি গেল না? ঠিক আছে, তো আমার সেরকম আনসার এসেছিল 2009 এর কাছাকাছি এসেছিল, ওই জন্য আমি 2009 বলেছি অ্যাপ্রক্সিমেটলি। পাশে অ্যাপ্রক্সিমেটলি কথাটা লিখতে পারো, নাও লিখতে পারো, বিকজ ওটা কোনো বিগার বড় একটা বিষয় না। লিখতে চাও লেখো, না লিখতে চাও না লেখো, ওটা কোনো বিষয় না, ঠিক আছে? একই কথা টাইমের জন্য, যেমন ধরো এইখানে ডাবলিং টাইম যেটা, ঠিক আছে, আমাকে কি চেয়েছিল, বলেছিল ডাবলিং টাইমটা খুঁজে বার করো, তো আমি টাউটা ডাবলিং টাইম ধরেছি, বাকি অঙ্ক একই রকম ভাবে করেছি।
তো আমার ডাবলিং টাইম আনসার ক্যালকুলেট করতে এসেছে log 4 বাই log 6 মাইনাস log 5, তো এটা ক্যালকুলেট করলে তো ফ্র্যাকশনই আসবে। হ্যাঁ ফ্র্যাকশন মানে আমি বিশাল বড় ফ্র্যাকশন পেয়ে যাচ্ছি তো একটা, তো আমি কতটা লিখবো? আমি মোটামুটি 1 ডেসিবেল অ্যাপ্রক্সিমেট করে লিখে দিয়েছি। তোমার যদি মন চায় তুমি 2 ডেসিবেল অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারো, তাতে কোনো দুঃখ পাওয়ার বিষয় নেই বা খুশি হওয়ার বিষয় নেই, তুমি মোটামুটি লিখলেই হবে। তবে আওয়ারটা একেবারে কেটে কুটে হোল নাম্বারে দেওয়ার দরকার নেই, আওয়ারটা ওই একটা অন্তত ডেসিবেল দেওয়া দরকার আছে, ঠিক আছে? কারণ আওয়ারটা কেটে কেটে হোল নাম্বার দেওয়ার কোনো মানে হয় না। হতেই পারে 2.5 আওয়ার মানে 2.5 ঘন্টা, সমস্যা কি আছে, ঠিক আছে? 2.5 আওয়ার অ্যাকচুয়ালি সেটা, ঠিক আছে? চল বাকি আমার সেরকম কিছু বলার নেই। এখানে প্রিভিয়াস ইয়ার সলভ করা আছে, ঠিক আছে? লাস্ট তোমার যত বছর বায়োম্যাথস এর কোশ্চেন হচ্ছে, বায়োম্যাথস আমাদের সিলেবাসে নতুন, জানো কিনা জানেন না তোমরা, বায়োম্যাথস কিন্তু আগে ছিল না। যেমন ধরো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স ছিল, এলপিপি ছিল, ওই যে গ্রুপ থিওরি পড়ছো গ্রুপ থিওরি ছিল, লিনিয়ার অ্যালজেব্রা ছিল। লিনিয়ার অ্যালজেব্রা পুরোটা ছিল না, কিছু জিনিস নতুন আছে, যাই হোক লিনিয়ার অ্যালজেব্রাও ছিল, মোটামুটি অনেকটাই ছিল। কিন্তু বায়োম্যাথস বা অ্যাডভান্সড অ্যালজেব্রা, রিং থিওরি এগুলো নতুন সাবজেক্ট, তো এগুলোর কোয়েশ্চেন পেপার ধরো 2020 বা 21 থেকে আছে, মনে হচ্ছে 20 থেকে আছে, ঠিক আছে? তো সেখান থেকে যে ইয়ারে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো সব এর মধ্যে সলভ করা আছে, তোমাকে আমি নোট দিয়ে দেবো, তুমি একবার কমপ্লিট করে নিয়ে আমাকে জানাবে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি 900 মানে 9 কত বলবো 1000% গ্যারান্টি দিতে পারি যে তোমার কোনো প্রবলেম হবে না। তাও যদি প্রবলেম হয় তার জন্য আমি আছি, ঠিক আছে? পরের ক্লাসে আমরা নতুন মডেল স্টার্ট করব, সো এটাকে কমপ্লিট করে রাখবে। আমি চেষ্টা করব কালকে সকালের মধ্যে তোমাদের কাছে জিনিসটাকে কমপ্লিট পৌঁছে দেওয়ার, উইথ নোটস এভরিথিং, ঠিক আছে? চলো টাটা, শেষ করছি, কথা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, ওকে স্যার। চলো গুড নাইট সবাই, গুড নাইট চলো চলো। হ্যাঁ স্যার গুড নাইট।